আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করা যায় আমার কথা শোনা যাচ্ছে। আমরা গতদিন সি প্রোগ্রামিং এর একটা বেসিক, মোটামুটি সি প্রোগ্রামিং এর না, শুধু আমরা প্রোগ্রামিং এর একটা বেসিক ক্লাস করেছিলাম। আমরা দেখেছিলাম কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো কিভাবে কাজ করে ঠিক না, কিভাবে কম্পাইল করা হয় বা কিভাবে ইন্টারপ্রেট করা হয়, এবং একটা প্রোগ্রাম ডিজাইন করার বা একটা প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে কি কি স্টেপস আছে, এই জিনিসগুলো আমরা টুকটাক দেখেছিলাম। তো আজকে আমাদের যে ক্লাসটা, এটা মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড হবে। আমরা বেশ কিছু কোড করব, পাশাপাশি হচ্ছে কোডের বেশ কিছু বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে আশা করা যায়। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা আজকের ক্লাসে হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক কিছু সিনট্যাক্স এবং বেসিক কিছু ধারণা গ্রহণ করব। তো আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম যেটা হবে, এটা হবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। প্রিন্ট করা বলতে আমরা স্ক্রিনে কোনো কিছু লিখে দেখাবো, এটাকে আমরা প্রিন্ট করা বলছি। তো কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে একটা ফাংশন ইউজ করব, সেই ফাংশনের সাথে আমরা পরিচিত হবো। তবে তার আগে আমরা একটু দেখে নেই যে আমরা আসলে প্রোগ্রামিং গুলো কিভাবে লিখি বা কোথায় লিখি। এটা তো নর্মাল যে কোনো সফটওয়্যার, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে তুমি যদি কোড লিখতে যাও তাহলে কাজ করবে না। কোড লেখার জন্য বেশ কিছু সফটওয়্যার আছে, আমরা সবগুলো দেখবো না, আমরা দুইটা সফটওয়্যার দেখবো mainly। আমরা দেখবো হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, আর হচ্ছে আমাদের কোড ব্লকস যেটা, সেটা দেখবো। আমি যদি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম, আমার ফাইল ম্যানেজারে যদি একটু যাই, আমি একটা এখানে গেলে কমান্ড আছে, কমান্ডের দিকে আমরা না যাই, আজকে আমরা সরাসরি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা ওপেন করে ফেলাম। যাদের যাদের ভিজুয়াল স্টুডিও কোড আছে তাদের কাছে ফ্যামিলিয়ার লাগতে পারে। তো ওপেন করে ফেলছি। করে ফেলার পরে হচ্ছে তোমরা এখান থেকে ফাইল এগুলো দেখবে যে ওপেন ফোল্ডার নামের একটা অপশন আছে, এখান থেকে তোমরা ওপেন ফোল্ডার করতে পারো। ওপেন ফোল্ডারে গিয়ে আমি ধরো যে আমার এই ক্লাস টুতে আজকে কাজগুলো করবো, এটা আমি সিলেক্ট করে ফেললাম, এটা ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এরপর আমি হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করবে, যেখানে তুমি যদি যাও লেফট সাইডে দেখবে নিউ ফাইল তৈরি করা যায়। এখানে ক্লিক করবা, ক্লিক করে জাস্ট হচ্ছে নেটওয়ার্ক নাম দিলা। নামটা এরকম হতে পারে ফার্স্ট প্রোগ্রাম ডট সি। এখানে যে ডট সিটা লিখলাম এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমাদের ফাইল এক্সটেনশন হচ্ছে ডট সি, অর্থাৎ আমরা যে কোনো নাম দেই, নাম দেওয়ার লাস্টে আমাদের এরকম একটা ডট সি দিতে হবে। তো আমরা হচ্ছে এরকম ডট সি দেওয়ার বিষয়টা সবসময় মনে রাখবো। আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে সবসময় এই ডট সিটা ইউজ করবো। ওকে। তো আমরা শুরুতেই যখন একটা সি প্রোগ্রামিং এর কোড লিখবো, কোড লেখার ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস সবসময় লিখতে হবে। সেই জিনিসটুকু আমি সবার আগে লিখবো। আমাদের সবার আগে লিখতে হবে হচ্ছে একটা হেডার ফাইল ইনক্লুড করার জন্য কিছু একটা লিখতে হবে। হেডার ফাইল জিনিসগুলো কি, সেটা আমরা আস্তে আস্তে আলোচনার দিকে যাব। শুরুতে হচ্ছে আমরা এইভাবে লিখবো, ইনক্লুড stdio.h। এই কথাটার মানে হচ্ছে আমরা কোন একটা হেডার ফাইল ইনক্লুড করছি, অর্থাৎ আমাদের প্রোগ্রামের সাথে একটা হেডার ফাইলকে আমরা যুক্ত করলাম। এই হেডার ফাইলটার নাম হচ্ছে stdio.h। এটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। আর ডট এইচ বলতে আমরা বুঝাচ্ছি যে এটা একটা হেডার ফাইল। তো এরপর হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন থাকবে, এটা একটা ইন্টিজার মেইন বলে দিলাম। আচ্ছা, আমি আমার কোপাইলটের সাজেশন অফ করে রাখি। ওকে। এই যে ফরম্যাটটুকু করলাম আমি, এই ফরম্যাটটুকু হচ্ছে আমাদের সব কোডের ক্ষেত্রেই কমন, ঠিক আছে? আমাদের ইনক্লুড করে একটা হেডার ফাইল মানে যুক্ত করতে হবে। এরপর হচ্ছে আমাদের এরকম একটা মেইন ফাংশন বানাইতে হবে, ঠিক আছে? এই এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে মেইন ফাংশন। এটার নাম সবসময় হচ্ছে মেইন। আর এই সামনে আছে হচ্ছে ইন্টার, মানে হচ্ছে ইন্টিজার। এটার মিনিং হচ্ছে যে এই যে ফাংশনটা আছে, ফাংশনটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। রিটার্ন মানে হচ্ছে একটা কিছু ফেরত দিবে। কাকে ফেরত দিবে সেই জিনিসগুলো আসলে একটু জটিল লাগতে পারে, তো আমরা ওইদিকে আলোচনায় যাচ্ছি না। ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, সেটা আমরা ফাংশনের যখন আলোচনায় যাব তখন হয়তো বা কিছুটা বুঝতে পারবো। তবে আমাদের সিলেবাসে ফাংশনের আলোচনা ওরকম ভাবে নাই, তাই আমরা সেদিকে গভীর হয়ে যাব না। তবে আমরা হচ্ছে বলছিলাম যে আমরা একটা কোড লিখবো, যে কোডটা আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেবে। তাহলে আমাদের প্রিন্ট করার জন্য একটা ফাংশন ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে প্রিন্ট এফ। তো প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করার পর আমাদের এরকম একটা ব্রেকেট দিতে হবে, এটাকে আমরা বলছি প্যারেনথেসিস। এবং আমরা যা কিছু প্রিন্ট করতে চাই সেরকম একটা জিনিস
এখানে ডাবল কোটেশনের মাধ্যমে দেখাইতে হবে। অর্থাৎ আমরা এখানে একটা ডাবল কোটেশন দিলাম। এখন এই ডাবল কোটেশনের মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা আমাদের জন্য সে প্রিন্ট করে দিবে। আমরা লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখলাম। এবং আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে কোনো লাইন শেষ করার পর আমাদের কাজ হচ্ছে শেষে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। সেমিকোলন দিয়ে দিলাম। এবং আমরা বলছিলাম যে আমাদের এই যে ফাংশনের যে টাইপটা সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ রিটার্ন করবে। তো আমরা লাস্টে একটা ইন্টিজার রিটার্ন করে দেব, জাস্ট রিটার্ন 0 করে দিলাম। মেইনলি হচ্ছে এখানে একটা ইন্টিজার রিটার্ন করবে। তো 0 হচ্ছে একটা ইন্টিজার, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা, এর জন্য আমরা 0 লিখলাম। এখানে আমরা 0 টা লিখে 1 2 3 4 5 6 কোনো কিছু লিখতে পারতাম, বাট মেইন ফাংশন সাধারণত হচ্ছে ওইভাবে উল্টাপাল্টা কোনো কিছু মানুষজন লিখে না। এটা অনেকদিন থেকে প্র্যাকটিস হয়ে আসছে যে সবাই হচ্ছে এখানে রিটার্ন 0 টা লিখার জন্য আমরা এটা রিটার্ন 0 হিসেবে প্র্যাকটিস করতেছি। তো আমরা যদি হচ্ছে এখন এই কোডটাকে রান করার চেষ্টা করি, এখানে যাব আমরা, এখানে রান কোড দিয়ে দিলে এই কোডটা রান হয়ে যাবে এবং কোডটা যখন রান হবে তখন কি করবে সে সে আমাকে জাস্ট হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড যে অংশটুকু আমরা এই মাঝখানে লিখছি এই জিনিসটুকু আমাকে লিখে দিবে, দেখে আমাদেরকে দিচ্ছে কিনা। আমরা দিলাম, আমরা যদি একটু দেখি, দেখো এখানে আমাদের কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। এবং আমরা শুধু তো হচ্ছে এটাকে ভিজুয়াল স্টুডিওতে রান করলাম। তো আমরা যদি ভিজুয়াল স্টুডিও ছাড়া অন্য কিছুতে রান করতে চাই, আমরা জাস্ট হচ্ছে কোডটাকে কপি করে নিলাম, আমরা আর দ্বিতীয়বার লিখবো না। ধরো যে আমি নতুন আরেকটা সফটওয়্যারের সাথে পরিচিত হই, এটার নাম হচ্ছে কোড ব্লকস। কোড ব্লকস হচ্ছে এই পরেরটাই কোড ব্লকস। আমরা এখানে গেলাম, এখানে গিয়েও আমরা সিমিলারলি হচ্ছে ফোল্ডার ওপেন করতে পারি, ফাইল ওপেন করতে পারি, এগুলো হচ্ছে খুব কমন বিষয়। কোড ব্লকসটা ওপেন হয়ে নেই, কোড ব্লকস ওপেন হয়ে গেছে। আমরা যদি জাস্ট কন্ট্রোল এন চাপি তাহলে আমাদের একটা আচ্ছা কন্ট্রোল শিফট এন, খুব সম্ভব কন্ট্রোল শিফট এন চাপলাম। কন্ট্রোল এস চেপে যদি এটাকে আমি সেভ করে ফেলতে চাই, ধরো যে আমি নাম দিলাম হচ্ছে আচ্ছা এটা এখানে সেভ না করে আমরা আমাদের সবগুলোকে এখানে সেভ করে রাখি। এটা নাম দিলাম ধরো হচ্ছে আমাদের জন্য সেকেন্ড কোড ডট সি, এইভাবে এটাতে সেভ করলাম। ওকে, সেভ করার বিষয়টা কমন, এখানে সবকিছু দিয়ে সেভ করতে হবে। এখানে প্লাস কন্ট্রোল ভি করে আমি হচ্ছে আমার আগের কোডটা এটাকে আমি পেস্ট করে দিলাম, জুম করে দিচ্ছে। তো আগের কোডটা আমার এখানে চলে আসলো। এখন যদি জাস্ট আমি এখানে রান করতে চাই তাহলে দেখো এখানে তিনটা জিনিস পাশাপাশি আছে, একটা হচ্ছে বিল্ড করা, একবার হচ্ছে রান করা, একটা হচ্ছে বিল্ড এন্ড রান, দুইটা একসাথে। বিল্ড করা মানে হচ্ছে যে আমরা বলছিলাম যে কম্পাইল করা, একটা কোডকে কম্পাইল করবে। বিল্ড করা মানে কাইন্ড অফ ওরকম, কাইন্ড অফ না, ওইটাই আসলে মেইনলি হচ্ছে বিল্ড করা বলতে আমরা বুঝি যে কোডটাকে সে কম্পাইল করবে, অর্থাৎ কোডের জন্য একটা মেশিন কোড সে রেডি করে রাখবে, যেটা হচ্ছে একটা এক্সিকিউটিভ ফাইলের মধ্যে, অর্থাৎ ইএক্সি ফাইলের মধ্যে থাকবে। তো আমি যদি এটাকে রান করে দেই, সরি জাস্ট বিল্ড করি, বিল্ড করার সাথে সাথে একটা ইএক্সি ফাইল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি এখন এটাকে মিনিমাইজ করো, মিনিমাইজ করে লিখতে পারবা এই যে সেকেন্ড কোড ডট ইএক্সি এন্ড সেকেন্ড কোড ডট ও, এই দুইটা জিনিস কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের কোডটা কিন্তু কম্পাইল হয়ে গেছে। তো আমরা যদি আবার যাই, গিয়ে যদি এখন কোডটাকে রান করি, কোডটা কিন্তু রান হবে। এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, প্রসেস রিটার্ন 0, অর্থাৎ আমাদের যে মেইন ফাংশনটা এটা রিটার্ন 0 করছে, এন্ড এটার এক্সিকিউশন টাইমটা হচ্ছে এতটুকু। আমাদের মেইন আউটপুট হচ্ছে এই প্রথম লাইনটা, এটুকু হচ্ছে আমাদের একটা কি কি প্রসেস রিটার্ন করছে প্লাস এক্সিকিউট হতে কতটুকু সময় লাগছে সেটাকে নির্দেশ করতেছে। তো আমাদের কোডটা কিন্তু এইটুকুর মধ্যে রান হয়ে চলে আসছে। তো আমরা দেখলাম যে কোডগুলো কিভাবে রান করতে হয়। এরপর থেকে আমরা ডিটেইলে এরকম ভাবে ধরে ধরে হচ্ছে কোড ব্লকস বা ভিজুয়াল স্টুডিওতে কোড রান করব না। আমরা কোডগুলো লিখা আছে আমরা দেখবো, আর বেশ কিছু কোড আমরা হাতে কলমে প্র্যাকটিস করবো, যেগুলো সফটওয়্যারে করা যেতে পারে, এটা কোনো সমস্যা না। তো যাদের কম্পিউটার নাই বা ডেস্কটপ নাই তারা কিন্তু হচ্ছে চাইলে এরকম ভাবে ব্রাউজারে চলে আসবা, জাস্ট এখানে সার্চ করবো হচ্ছে সি প্রোগ্রামিং অনলাইন কম্পাইলার, সার্চ করলে তুমি প্রোগ্রামিং এর তাতে চলে যেতে পারো। এখানে গিয়ে জাস্ট আমরা কোডটা কিন্তু হচ্ছে কপি করে রাখছিলাম, আমরা যদি জাস্ট হচ্ছে কন্ট্রোল ভি করে দেই, কপি, আমাদের কোডটা কিন্তু পেস্ট হয়ে গেছে। জাস্ট এখন রান করে দিলে আমরা কিন্তু যে আউটপুটটা দেখার কথা সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ যাদের পিসি নাই তারা কিন্তু এভাবে ব্রাউজার থেকে দেখতে পারো, অর্থাৎ তোমার ফোনের ব্রাউজার থেকে অথবা ফোনের ক্ষেত্রে তোমরা যদি হচ্ছে প্লে স্টোর বলো বা অ্যাপ স্টোর বলো, যেখান থেকে খুশি সেখান থেকে তোমরা হচ্ছে সি প্রোগ্রামিং রিলেটেড কিছু অ্যাপ আছে সেগুলো ইনস্টল করে সেখান থেকে রান করতে পারো। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রোগ্রাম কিভাবে রান করতে হয়। তো এখন আমরা হচ্ছে এই যে কোডটা লিখলাম এর ব্যাখ্যার দিকে যাবো আস্তে আস্তে। আমরা হচ্ছে আমাদের স্লাইডে ফিরে যাই আবার। তো আমাদের কোডটা দেখতে ছিল এরকম, ঠিক আছে। আমরা সবার আগে একটা কিছু ইনক্লুড করেছিলাম, তারপর একটা মেইন ফাংশন লিখেছিলাম, মেইন ফাংশনের মধ্যে লিখেছিলাম প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, এবং এই জিনিসটা কিন্তু আমাদের কাছে প্রিন্ট হয়ে চলে আসছিল। এখানে একটা দেখো, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন আছে,
ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন এর মানেটা হচ্ছে যে এটা একটা নতুন লাইন তৈরি করবে, এটার সামনে ডিটেলস আমরা আরো দেখবো, সেটা সমস্যা নাই। আমি যদি একটু সামনের দিকে আগাই, তাহলে দেখো আমরা যদি একটু স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি, আমাদের সি প্রোগ্রামে ৩টা স্ট্রাকচার বা ৩টা পার্ট ছিল মেইনলি। প্রথম ছিল আমাদের হেডার সেকশনটা। হেডার সেকশনে আমরা কি করছিলাম? আমরা একটা হেডার ফাইলকে ইনপুট করে ফেলছিলাম। এখানে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইলটাকে এড করছিলাম, যেটাকে আমরা লিখছিলাম হচ্ছে stdio ডট এইচ। ঠিক আছে, এরপর আমাদের একটা মেইন ফাংশন থাকবে। মেইনলি হচ্ছে একটা প্রোগ্রাম যখন কাজ করে, ও হচ্ছে মেইন ফাংশনের মধ্যে যা যা আছে ওই কাজগুলোকে আমাদেরকে করে দেয়, সোজা কথা যেটা। অর্থাৎ মেইন ফাংশনটা হচ্ছে এরকম একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে যা যা থাকবে সেই কাজগুলো আমাদেরকে করে দিবে। আর হচ্ছে প্রোগ্রামের একটা বডি থাকবে, মানে আমরা যে কিছু লিখবো সেটাই হচ্ছে প্রোগ্রামের বডি। ঠিক আছে, বলা হচ্ছে যে সি যেহেতু একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে কি মেইন ফাংশন থেকে কাজ শুরু হয়। তো আমরা যদি এখন যে আমরা যে কোডটা লিখছিলাম এটা একটু বিশ্লেষণের দিকে যাই, দেখো আমাদের প্রথম লাইনটা ছিল হচ্ছে ইনপুট stdio.h, এর মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে লাইব্রেরিটা আছে বা হেডার ফাইল আছে সেটাকে আমরা এখানে আমাদের কোডের সাথে ইনক্লুড করে দিছি। তারপর আমরা ইন্টিজার ফাংশন মেইন, মানে হচ্ছে যেটার রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার আর ফাংশনের নামটা হচ্ছে মেইন, এটার একটা ফাংশন আমরা তৈরি করছিলাম, এবং আমাদের বলা হচ্ছে এইখান থেকে আমাদের কোডের এক্সিকিউশনটা শুরু হবে। এবং এই কোডের এই যে আমাদের মেইন ফাংশনের যে ব্লকটা, এই ব্লকের মধ্যে আমরা লিখছিলাম যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদেরকে তুমি হ্যালো ওয়ার্ল্ডটাকে লিখে দেখাও। এরপর আমরা রিটার্ন জিরো করছিলাম। সেই রিটার্ন জিরোটার মানে হচ্ছে যে ফাংশনটা, এই যে মেইন ফাংশনটা হচ্ছে জিরো রিটার্ন করবে, আর এই যে এই ব্র্যাকেটটার মানে হচ্ছে যে আমাদের মেইন ফাংশনটা শেষ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের কোডের একটু বিশ্লেষণ। আমরা সামনের দিকে যখন আরো কোড করবো তখন আমাদের জন্য এটা বোঝা আরো সহজ হয়ে যাবে। তোমাদের হচ্ছে প্রিন্টএফ ফাংশনটা কি? এটা হচ্ছে যে কোনো একটা কিছু আউটপুট দেখানোর জন্য, অর্থাৎ কোনো কিছু লেখা, কোনো একটা টেক্সটকে আউটপুট আকারে দেখানোর জন্য আমরা এই ফাংশনটা ইউজ করি। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রিন্টএফ এর মধ্যে আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাইলে সেটাকে অবশ্যই এরকম ডাবল কোটেশনের মধ্যে দেখাইতে হবে। অর্থাৎ এই যে দেখো দুইটা কোটেশন আছে, কোটেশনের মাঝখানে যা কিছু থাকবে সেটা হচ্ছে আমাদের জন্য সে প্রিন্ট করে দেখাবে, ডাবল কোটেশনের ভিতরে টেক্সট লিখতে হবে। এবং এই ফাংশনটা কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এর যে হেডার ফাইলটা আছে সেখান থেকে এখানে আমাদের কাছে ইম্পোর্ট হয়। স্কেপ সিকোয়েন্সকে আমরা একটু আগে দেখছিলাম যে ব্যাকস্ল্যাশ এন এন্ড ব্যাকস্ল্যাশ এনটাকে আমরা ইউজ করছিলাম, এটার মানে হচ্ছে যে একটা নতুন লাইনে চলে যাবে। আর ব্যাকস্ল্যাশ টিটা হচ্ছে একটা ট্যাব স্পেস নেবে, যেটা জিনিস আমরা একটা উদাহরণের মাধ্যমে এখন দেখি। আমরা যদি আবার আমাদের পুরোনো জায়গায় চলে যাই, ধরো আমরা হচ্ছে আমাদের যে কোড গুলো লিখছিলাম এখানে আমরা ফিরে আসি। তো দেখো আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, এখন যদি আমি চিন্তা করি যে আমি বলি যে আরেকটা প্রিন্টএফ দিই, প্রিন্টএফ প্রিন্টএফ এ লিখলাম হ্যালো বিডি, হ্যালো বিডি লিখলাম। তাহলে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তারপর লিখলাম হ্যালো বিডি। তার মানে এখন কি হওয়া উচিত? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়া উচিত, তারপরে আবার হ্যালো বিডি প্রিন্ট হওয়া উচিত। তাহলে আমরা দেখি এটাকে রান করলে কিরকম হয়। আমরা এটা ডিলিট করে দিই, এখন রান করে দিলাম। দেখো এখন কাজ হয়েছে। সরি সরি সরি, আমরা এখানে প্রিন্ট এফ লিখে নেই, সরি প্রিন্ট এফ লিখে দিলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে, কিন্তু প্রিন্ট হওয়ার সাথে সাথে আবার হ্যালো বিডিটাও প্রিন্ট হয়ে গেছে একদম পাশাপাশি। ঠিক আছে, তার মানে কিন্তু কি হলো যে আমরা যদি এরপর আরেকটা হ্যালো বিডি লিখি ওটাও কিন্তু পাশেই প্রিন্ট হয়ে যাবে। জাস্ট কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করে দিলাম। দেখো আবার যদি রান করি, দেখো হ্যালো ওয়ার্ল্ড হ্যালো বিডি তিনটা জিনিস একদম পাশাপাশি প্রিন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো আমাদের জন্য একটু মানে এরকম হইলে তো সমস্যা, আমরা পড়তে পারতেছি না ঠিক মতো, বুঝতে পারতেছি না যে কোথায় আগেরটা শেষ হলো কোথায় নতুনটা শুরু হলো, এটা আমাদের জন্য একটু সমস্যা। এই থেকে বাঁচার জন্য আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, সেটা হচ্ছে কি একটা সুন্দর জিনিস আমরা আমাদের এই যে এই মাঝখানে একটা অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে কি ব্যাকস্ল্যাশ এন। এটা এড করে দিলে কি হবে? আচ্ছা আমার জন্য তো আমার ফরম্যাটের কারণে এই ব্যাকস্ল্যাশ এন এর পরে বাকি অংশটুকু নিচের লাইনে চলে আসছে, এটা কোনো সমস্যা না। তো আমরা যেটা দেখতেছি যে ব্যাকস্ল্যাশ এন এন এড করার পরে এখন কি হয় সেটা একটু দেখি। এখন দেখো ব্যাকস্ল্যাশ এনটা আমি যখন এটার মাঝখানে ইউজ করলাম, তারপর সাথে সাথে কি হলো, এই হ্যালো ওয়ার্ল্ডটা পুরো লাইনে প্রিন্ট হলো আর নিচে কিন্তু হ্যালো বিডিটা চলে আসলো। তো এইটা যে এইখানে ইউজ করতে হবে এরকম না, এটা আমি যদি হচ্ছে এখানে থেকে বাতিল করে দিয়ে জাস্ট এখানে অ্যাড করে দেই, সেম কাজ হবে। ঠিক আছে, এটা নিয়ে ওরকম কিছু না। দেখো এবার কিন্তু এটা রান হয়েছে, আগেরটা আগে করে আছে, নিচেরটা হচ্ছে এটা, তো সেম রেজাল্টই আসতেছে। অর্থাৎ আমি যেটা এটা আমি এই নিউ লাইনটা এই সেকেন্ড সেকেন্ড যে প্রিন্ট ফাংশনটা এটা শুরুতে দেই বা ওটা লাস্টে দেই, প্রথমটা লাস্টে দেই, এটা ম্যাটার করে না। বাট আমরা যেটা বুঝলাম, আমরা যে ব্যাকস্ল্যাশ এন ইউজ করি, এটাকে আমরা এই যে স্ল্যাশটার নাম হচ্ছে ব্যাকস্ল্যাশ, এটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমাদের একটা ঘটনা ঘটবে, সেটা কি আমাদের পরের যে লেখাটা সেটা
নিচের লাইনে চলে আসবে। এখানে লেখাগুলোকে আমরা স্ট্রিং নামে ডাকি। আমরা হয়তোবা লেখার ক্ষেত্রে অনেক সময় স্ট্রিং ওয়ার্ডটা ইউজ করব। কাজে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না যে স্ট্রিং আবার কই থেকে নাজিল হইলো এরকম কিছু না। এই যে আমরা কোটেশনের মাঝখানে যে লেখাগুলো লিখতেছি এগুলোকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রিং, ওকে? তো অনেক সময় স্ট্রিং ওয়ার্ডটা চলে আসতে পারে। তবে আমাদের স্ট্রিং এর নিয়ে পড়াশোনা আগামীকালকে হবে। স্ট্রিং নিয়ে আমরা আজকে খুব বেশি পড়াশোনা করব না। তারপর আমাদের আগের পর্যায়ে ফিরে আসি। তো আমাদের এগুলো হচ্ছে স্কেপ সিকোয়েন্স। এছাড়াও আরো বেশ কিছু স্কেপ সিকোয়েন্স আছে, যেমন তুমি যদি ডাবল কোটেশন প্রিন্ট করতে চাও বা তুমি যদি ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চাও সেই জন্য কি কি স্কেপ সিকোয়েন্স আছে সেগুলো তুমি দেখে নিতে পারো চাইলে। বাট সেটা নিয়ে আমি আজকে খুব একটা আলোচনা করছি না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখবো, ব্যাকস্ল্যাশ টিটা আমরা শিখবো। ব্যাকস্ল্যাশ টিটা যদি আমরা শিখতে চাই আমরা আমাদের এই ট্যাবে ফিরে আসি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি কিছু নাম্বার প্রিন্ট করার চেষ্টা করি, এখন প্রিন্ট করলাম, সরি প্রিন্ট না তো প্রিন্টএফ করতে হবে। বারবার প্রিন্ট থেকে হচ্ছে পাইথনের জন্য আমরা যদি হচ্ছে কোনো কিছু প্রিন্ট করতে চাই সেখানে শুধু প্রিন্ট লিখতেই হয়, এর জন্য চলে আসতেছে বারবার। আমি সরি, বাট প্রিন্টএফ এর মধ্যে ধরো আমি কিছু জিনিস লিখতে চাই, ধরো যে আমি লিখতে চাই হচ্ছে 1 2 3, এইটুকুই লিখলাম। এখন যদি আমি হচ্ছে উপরের গুলোকে আপাতত মুছে দিই, এটাকে আমি রান করে দিলাম। দেখো এখন আমার কিন্তু 1 2 3টা এক স্পেস পরপর প্রিন্ট হয়ে চলে আসছে। এখন আমি যদি চাই যে এক স্পেস না হয়ে এটা ধরো যে এক ট্যাব পরিমাণ স্পেস নেই, তাহলে জাস্ট আমি একটা ব্যাকস্ল্যাশ টি বসিয়ে দিতে পারি। এই ব্যাকস্ল্যাশ টি এর মানে হচ্ছে যে এই 1 আর 2 এর মাঝখানে সে 4টা স্পেস সমান জায়গা নিবে, অর্থাৎ একটা ট্যাবের সমান জায়গা নিয়ে এসে আমাদেরকে এই জিনিসগুলোকে প্রিন্ট করে দেখাবে। জাস্ট আমরা যদি এখন রান করে দেই তাহলে দেখো এই যে লেখাগুলো কিন্তু দূরে দূরে চলে আসছে। 1 2 3 এর মাঝখানে কিন্তু এখন 4টা করে স্পেস চলে আসছে, অর্থাৎ এক ট্যাব পরিমাণ স্পেস কিন্তু সে নিয়ে নিয়েছে। অর্থাৎ এইরকম একটা স্কেপ সিকোয়েন্সও আছে যেটা দেখি এক ট্যাব পরিমাণ স্পেস নেওয়া যায়, ঠিক আছে? এই হচ্ছে এই স্কেপ সিকোয়েন্সের কাজ। সো আমরা যদি আমাদের আগের স্লাইডটা আবার ফিরে যাই, তো এখানে বলা হচ্ছে যে এই স্কেপ সিকোয়েন্সের প্রথমটার কাজ ব্যাকস্ল্যাশ এন, যেটা সেটাকে আমরা বলতে হচ্ছে একটা নিউ লাইন তৈরি করবে, আর ব্যাকস্ল্যাশ টি যেটা সেটা একটা ট্যাব স্পেস তৈরি করবে। এবং এইটার থেকে তুমি হচ্ছে যে এই কাজগুলো খুব সহজেই করতে পারবো। অর্থাৎ তুমি যদি এই তিনটা জিনিসকে একসাথে প্রিন্ট করতে চাও তাহলে কি করতে হবে তোমাকে? শুরুতে হচ্ছে প্রথমবার তুমি আই এম এ স্টুডেন্ট প্রিন্ট করবা, তারপর একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিবা যাতে করে তোমার একটা নতুন লাইনে চলে যাওয়া যায়। তারপর লিখতে পারো তুমি আই এম লার্নিং সি প্রোগ্রামিং। তাহলে কি হবে? সে সি প্রোগ্রামিং লেখাটা কিন্তু পরের লাইনে চলে আসবে। আর 1 2 3 4 তুমি যখন প্রিন্ট করবে তখন যেহেতু তোমার প্রত্যেকটা নাম্বারের মাঝখানে 1 ট্যাব পরিমাণ স্পেস আছে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ব্যাকস্ল্যাশ টিটাকে ইউজ করতে হবে। তাহলে তুমি এরকম ভাবে এই জিনিসটাকে লিখে ফেলতে পারবা। পাশাপাশি তোমার এরকম একটা ছোট্ট টাস্ক দেওয়া আছে, তুমি জাস্ট তোমার 2 লাইনের মধ্যে এই জিনিসটাকে লিখে ফেলবা। এরপর হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ভ্যারিয়েবল। আমরা বীজগণিতে ভ্যারিয়েবলের নাম হয়তো বা শুনছি বা বাংলায় চলক যেটাকে বলে। তো ভ্যারিয়েবল জিনিসের মধ্যে বা চলকের মধ্যে আমরা ছোটবেলায় যেগুলো বীজগণিতে করতাম সেখানে কি করতাম? আমরা কোনো একটা ভ্যালু এখানে রাখতে পারতাম। রাখতে পারতাম বলতে হচ্ছে এটা কি একটা ভ্যালু থাকতে পারতো, যে কোনো ভ্যালু হতে পারতো। এখানে কনসেপ্টটা কাইন্ড অফ সেম বাট পুরোটাও সেম না। এখানে আমরা ভ্যারিয়েবল বলতে একটা আমাদের তো কম্পিউটার মেমোরি থাকে। মেমোরির মধ্যে একটা লোকেশনকে বোঝায় যে লোকেশনের মধ্যে আমরা কোনো একটা ডাটাকে সেভ করে রাখতে পারবো। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে মেমোরির একটা জায়গা, যে জায়গার মধ্যে আমরা হচ্ছে আমাদের একটা কোনো ডাটাকে সেভ করে রাখতে পারবো। তো একটা ভেরিয়েবলের কিছু বৈশিষ্ট্য থাকবে, একটা নাম থাকবে অবশ্যই। আর এটা কি ধরনের ডাটা স্টোর করতেছে, সেটা কি নাম্বার স্টোর করতেছে, নাম্বার হইলে কি সে ইন্টিজার নাম্বার স্টোর করতেছে নাকি ডেসিমাল নাম্বার, অর্থাৎ ডেসিমালের ক্ষেত্রে আমরা ফ্লোট ইউজ করব। আবার সে আবার কত বড় নাম্বার ইউজ করতেছে সেক্ষেত্রে আমরা কি ডাবল ইউজ করবো কিনা, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। অবশ্যই একটা ডাটার তো অবশ্যই একটা ভ্যালু থাকবে, মানে মেইন যে ডাটাটা সেটাই কিন্তু হচ্ছে আমাদের একটা, সরি আমাদের ভ্যারিয়েবল তো একটা ডাটা থাকবে, সেই ডাটাটাকে আমরা বলছি হচ্ছে ভ্যালু, ঠিক আছে? এখন ভ্যারিয়েবলের নাম দেওয়ার ক্ষেত্রে আমাদের টুকটাক কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের ভ্যারিয়েবলের নামটা শুরু করার জন্য আমরা শুধুমাত্র ইংলিশের যে আমাদের অ্যালফাবেটের লেটার গুলো আছে, বড় হাতের হোক ছোট হাতের হোক সেটা সমস্যা না, সেই লেটার গুলো ইউজ করতে পারবো, অথবা চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারবো, ঠিক আছে? অন্য কোনো কিছু দিয়ে অর্থাৎ নাম্বার দিয়ে আমরা আমাদের নেমের শুরুটা করতে পারবো না, ঠিক আছে? আর আমরা নেম যখন তৈরি করতে যাব টোটাল নামের মধ্যে শুধুমাত্র লেটার ইউজ করতে পারবো, আন্ডারস্কোর ইউজ করতে পারবো, আর হচ্ছে নাম্বার ইউজ করতে পারবো। এছাড়া বাকিগুলো ইউজ করা যাবে না। এবং নেমের মধ্যে আমরা কোনো প্রকার স্পেস দিতে পারবো না। স্পেস দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে স্পেস বুঝাইতে পারি, অথবা হচ্ছে আমরা আরো ডিফারেন্ট ডিফারেন্ট কনভেনশন আছে, যেমন আমরা হচ্ছে যে ওই ধরো যে প্রথম ওয়ার্ডটার যেরকম হোক দ্বিতীয় ওয়ার্ডের শুরুর লেটারটা আমরা বড় হাতের করে দিই, এটাকে বলা হচ্ছে ক্যামেল কেস টাইপের।
তো আমরা এই জিনিসগুলোর দিকে যাচ্ছি না, আমরা জাস্ট এটুকু মনে রাখি যে আমাদের লেটার দিয়ে শুরু করা যাবে, সরি নাম্বার দিয়ে শুরু করা যাবে না, আর পুরো জিনিসটার মধ্যে লেটার আন্ডারস্কোর আর নাম্বার ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। আরেকটা কথা হচ্ছে যে কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। এখন কথা হচ্ছে কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হচ্ছে এমন কিছু রিজার্ভড ওয়ার্ড যেগুলো আলাদা একটা মিনিং অলরেডি এক্সিস্ট করে, সেগুলোকে আমরা ভ্যারিয়েবলের নাম দিতে পারবো না, আমরা কিওয়ার্ড নিয়ে সামনে আরো গভীর আলোচনা করবো। ওকে, কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হচ্ছে সি ভাষার একটা রিজার্ভড কিছু ওয়ার্ড, অর্থাৎ ধরো যে আমরা যে বলছিলাম আগের দিন যে এই যে সি ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে এর তো একটা কম্পাইলার আছে, ঠিক আছে? এই কম্পাইলার কিন্তু হচ্ছে আমাদের পুরো বাংলা বলো বা ইংলিশ বলো পুরোপুরি কিছুই বুঝতে পারে না, ঠিক আছে? ওর কিছু 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 নির্দিষ্ট রুলস আছে, ওই রুলস এর মধ্যে যদি তুমি হচ্ছে কোডটাকে লিখো তখন সেই জিনিসটাকে বুঝতে পারে। তো এই রুলস গুলোকে কাজে লাগানোর জন্য ওর কিছু ওয়ার্ড ইউজ করা লাগে, সেই ওয়ার্ড গুলোকে বলা হচ্ছে রিজার্ভড ওয়ার্ড। ওই রিজার্ভড ওয়ার্ড গুলো আলাদা একটা নির্দিষ্ট মিনিং অলরেডি এক্সিস্ট করে। তো তুমি ওই জিনিসগুলোকে কখনোই একটা ভ্যারিয়েবলের নাম আকারে প্রকাশ করতে পারবে না, ঠিক আছে? বলা হচ্ছে যে এগুলোর নির্দিষ্ট অর্থ আছে, এগুলোকে ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না। কম্পাইলার এগুলোকে অলরেডি বিশেষভাবে চিনে, এর মধ্যে খুব বেশি কমন যেগুলো আছে সেগুলো এখানে লেখা আছে, এছাড়াও আরো বেশ কয়েকটা কিওয়ার্ড কিন্তু আমাদের সি ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো তোমরা হচ্ছে যদি কখনো বইগুলো সেখানে দেখতে পারবা, কিংবা তোমরা যদি হচ্ছে জাস্ট ইন্টারনেটে সার্চ করো কিওয়ার্ড ইন সি সেগুলো চলে আসবে। তো আমাদের লিখতে পারতেছি ইন্ট, এই ইন্টের মানে হচ্ছে ইন্টিজার, এই ফ্লোট মানে হচ্ছে আমাদের কোনো ডেসিমাল ভ্যালু বা ভগ্নাংশ, এই সমস্ত জিনিসগুলোর জন্য লাগে। কার মানে হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ আমরা যে আমাদের অ্যালফাবেট আছে বা কোনো একটা সিম্বল আছে এই জিনিসগুলোকে সেভ করার জন্য বা এই জিনিসগুলোর ভ্যারিয়েবলের টাইপ সিলেক্ট করার জন্য আমরা কার ইউজ করি। ভয়েড মানে হচ্ছে ফাঁকা, কোনো কিছুই না এই টাইপের। আর রিটার্ন মানে আমরা একটু আগে দেখছিলাম যে আমরা মেইন ফাংশনের মাঝখানে লাস্টে গিয়ে রিটার্ন লিখছিলাম, রিটার্ন কথাটা ওইখানে আছে। ইফ একটা কন্ডিশন ব্যবহার করার জন্য ইফ ব্যবহার করবো, সামনে এলস আছে, রিটার্ন দুইবার চলে আসছে, যাই হোক মেইনও আছে, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো কিন্তু আছে। তো কেন ভেরিয়েবল, কেন কিওয়ার্ডকে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো। প্রশ্নের উত্তরটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এই পয়েন্টগুলোতেই আছে যে এগুলো একটা রিজার্ভ ওয়ার্ড, এগুলোর নির্দিষ্ট অর্থ অলরেডি আছে, এর জন্য হচ্ছে আমরা এগুলো ব্যবহার করতে পারবো না। ওকে, এরপর আছে হচ্ছে আমাদের ডাটা টাইপস। ডাটা টাইপস এর মধ্যে আমরা একটু আগেই কথা বলতেছিলাম যে ডাটা আমরা সেভ করব, ঠিক আছে? কিন্তু ডিফারেন্ট টাইপের ডাটা, আবার ডিফারেন্ট টাইপের একটু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? তো ইন্টিজার টাইপটা হচ্ছে আমাদের, আমরা বলতেছিলাম যে ইন্টিজারের বাংলায় কিন্তু পূর্ণ সংখ্যা। সো ইন্টিজারটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাকে স্টোর করার জন্য আমরা ইন্টিজার ব্যবহার করব, এবং ইন্টিজারটা আমাদের মেমোরিতে 4 বাইট পরিমাণ জায়গা বা 4 বাইট পরিমাণ জায়গা কিন্তু সে দখল করে বসে থাকবে। আমরা যখন ফ্লোট ইউজ করব, আচ্ছা এটা অ্যাপ্রক্স দেখাচ্ছে এই কারণে আমাদের যখন কম্পিউটার আর্কিটেকচার ডিফারেন্ট হয়, অর্থাৎ 32 বিট বলো 64 বিট বলো, এটা তোমাদের ডিটেইলে যাওয়ার দরকার নাই। আমরা মেইনলি এখন আমাদের আশেপাশে বেশিরভাগ কম্পিউটারে 64 বিটের, তো তোমরা 64 বিটের জন্য হচ্ছে এই কনভেনশনটা মনে রাখতে পারো। 4 বিট, সরি 4 বাইট করে হচ্ছে ইন্টিজার এবং ফ্লোটের জন্য, এবং ডাবল হচ্ছে যে বড় ধরনের যদি ফ্লোট থাকে, অর্থাৎ বড় ধরনের কোনো দশমিক সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমরা আমাদের ডাবলটা ইউজ করি, সেটা আবার 8 বাইট পরিমাণ জায়গা নেয়। আর যে কার্ড বা ক্যারেক্টার, এটা কি করে একটা অক্ষর নিতে পারে, শুধু অক্ষর না, এটা আরো এছাড়াও অন্যান্য সিম্বল গুলোকেও ইনপুট হিসেবে নিতে পারে, এবং সেটা জায়গা নেয় হচ্ছে 1 বাইট পরিমাণ, ঠিক আছে? তো ডট টাইপটা আমাদেরকে নির্ধারণ করে যে তুমি যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করবে ওই ভ্যারিয়েবলটা কি পরিমাণ জায়গা আমাদের মেমোরিতে নিয়ে নিবে। ওকে, তো ভ্যারিয়েবল যে আমরা বললাম ভ্যারিয়েবলকে আবার ডিক্লেয়ার করতে হয়, মানে হচ্ছে আমরা যখন কোডে ভ্যারিয়েবল ইউজ করব সেই ভ্যারিয়েবল যে আমরা ইউজ করছি সেটার জন্য সবাইকে জানান দিতে হয় যে আমি এই ভ্যারিয়েবলটা তৈরি করছি, এই ভ্যারিয়েবলের মধ্যে কোন একটা কিছু আমি সেভ করছি, এরকম কিছু আমাদের কিন্তু জানান দিতে হয়। তো জানান দেওয়ার বিভিন্ন বিভিন্ন উপায় আছে, সেই জিনিসগুলো আমাদের এখানে বলা আছে, আমরা একটু খেয়াল করে যদি দেখো, আমাদেরকে যদি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে বলা হয়, সেক্ষেত্রে আমাদের সবার আগে যেটা লাগবে সেটা কি, আমাদের ভ্যারিয়েবলটা ডাটা টাইপটা লিখতে হবে, অর্থাৎ ভ্যারিয়েবলটা কি টাইপের হবে, সেই ভ্যারিয়েবলের মধ্যে কি ধরনের জিনিস থাকবে সেটা আমাদের সবার আগে দিতে হবে। তারপর ভ্যারিয়েবলের যে নামটা আমাদের দিব সেই নামটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো আমরা তিন রকম ভাবে হচ্ছে ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করতে পারি। তো দেখো আমরা এখানে কি যেটা করছি সেটা হচ্ছে কি, আমরা এখানে সরাসরি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়াল মানে হচ্ছে যে ভ্যালু অ্যাসাইন করে দেওয়া, ভ্যালুটাকে ওখানে বসিয়ে দেওয়া। তো এখানে যেটা করছি আমরা এখানে এই যে এই পার্টটুকুর মধ্যে জাস্ট সেটাকে ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার এজ নামের আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, এবং এই ভ্যারিয়েবলের মধ্যে আমি 20 কে স্টোর করে দিচ্ছি। ফ্লোট বা একটা দশমিক ভগ্নাংশ আমি নিয়ে আসতেছি যেটার নাম হবে সিজিপিএ, এবং সিজিপিএ এর মধ্যে আমি 3.75 টাকে স্টোর করে দিচ্ছি। কার বা ক্যারেক্টার গ্রেডের মধ্যে আমি একটা এ গ্রেডও আমি স্টোর করে ফেললাম। এরকম একই সাথে হচ্ছে আমরা ডিক্লেয়ার করছি এবং একই সাথে ইনিশিয়ালাইজ করে দিছি। আবার পরের কেসটাতে দেখো আমরা ফ্লোট এভারেজ নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, বাট ডিক্লেয়ার করার সাথে সাথে আমরা হচ্ছে এটাকে ইনিশিয়ালাইজ করি নাই। ইনিশিয়ালাইজ করছি কখন, কিছুক্ষণ পরে গিয়ে পরের লাইনে আমরা এটাকে
ইনিশিয়ালাইজ করছি। আবার ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দেখো যেহেতু আমরা এটাকে আগে ডিক্লেয়ার করে ফেলছি, ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের এখানে ডাটা টাইপটা দিতে হয়নি, কারণ ডাটা টাইপটা অলরেডি বুঝে গেছে। এবং ডাটা টাইপ দেওয়ার মেইন কারণ হচ্ছে যে ও বুঝবে যে ওর কতটুকু জায়গা লাগবে, এছাড়া আর কোনো কাজ নাই। এর জন্য কি হচ্ছে, এখানে আমাদের আর কোনো দরকার নাই যে ওকে বুঝাই দেওয়া যে আমি কি করতে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু তুমি যদি এখানে ফ্লোট ডিক্লেয়ার করে এখানে তুমি যদি ক্যারেক্টার রাখতে চাও, তোমার কিন্তু কম্পিউটার সেটা নিবে না, ঠিক আছে, এটা কিন্তু এরর দিয়ে দিবে। তো এখানে আবার দেখো, এখানে আমরা তিনটা ভ্যারিয়েবল একসাথে ডিক্লেয়ার করে ফেলছি। এ নামের একটা ভ্যারিয়েবল, বি নামের একটা ভ্যারিয়েবল, সি নামের একটা ভ্যারিয়েবল, তিনটা আলাদা আলাদা ভ্যারিয়েবল একই জায়গায় একই সাথে ডিক্লেয়ার করে ফেলছি। সেই পরে আমরা হচ্ছে কি আলাদা আলাদা ভাবে এগুলোকে ইনিশিয়ালাইজ করছি। এখানেও মানে তুমি হচ্ছে ধরো যে ইন্টিজার এ এটা ডিক্লেয়ার করছো, তারপর হচ্ছে বি ইকুয়ালস টু, অর্থাৎ বি এর মধ্যে তুমি বি ইকুয়ালস টু দিয়ে কোনো একটা কিছু অ্যাসাইন করে দিছো, তারপরে সি, এভাবে করা যেত। বাট এই জিনিসটা আমরা এখানে এক্সাম্পলে আনি, তোমরা এটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে এমনি বুঝে যাবা। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম, ডিক্লেয়ার করা মানে হচ্ছে যে আমি একটা জিনিসকে জানি দেখছি, আমার প্রোগ্রামকে জানাচ্ছি যে আমার একটা ভ্যারিয়েবল তৈরি করছি, আমি এই নামে বা এই নামে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করছি, এবং এই ভ্যারিয়েবলের মধ্যে যখন আমি ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, অর্থাৎ কোন একটা ভ্যালু অ্যাসাইন করছি, সেটা তুমি একই ডিক্লারেশনের সময়ও করতে পারো অথবা পরে গিয়েও করতে পারো, ঠিক আছে। এটা আমাদের যখন যেভাবে প্রয়োজন হয় আমরা সেভাবে করি। এটা নিয়ে আমাদের আশা করি এখন আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন দেখবো যে আমরা তো একটু আগে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা শিখছি। এখন দেখি আমরা যদি একটা ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই সেটা কিভাবে করতে পারি। তার আগে আমি দেখি আমার রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। ওকে, আমার রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে। আমি আমার ভিজুয়াল স্টুডিওতে আরেকবার চলে যাই। আমরা এখন দেখবো যে আমরা ভ্যারিয়েবলটা কিভাবে প্রিন্ট করতে পারি। ধরো তুমি একটা কলম কিনছো, কলমের প্রাইস ছিল হচ্ছে 10 টাকা, তাহলে তুমি কি লিখবা, ইন্টিজার প্রাইস ইকুয়ালস টু 10। এখানে আমি কি করলাম, ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে সাথে সাথে কিন্তু ভ্যালু অ্যাসাইন করে ফেলছি, ঠিক আছে। এখন আমি যদি এটা প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করব, আমি বলবো প্রিন্টএফ, প্রিন্টএফ এর মধ্যে আমি বলবো দা প্রাইস ইজ। এখন দেখো আমি হচ্ছে দা প্রাইস ইজ লিখলাম, এই লেখাটাও কিন্তু আমাকে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। কিন্তু এরপর আমি চাই কি যে এই ভ্যারিয়েবলটার মধ্যে যা আছে সেটা প্রিন্ট হোক। তাহলে আমি কি বলবো, এখানে এখানে আমি হচ্ছে একটা চমৎকার জিনিস ইউজ করবো, সেটার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। সেই জিনিসটা আমরা আস্তে আস্তে পড়বো। এখানে জাস্ট আমি লিখলাম পার্সেন্টেজ ডি, অর্থাৎ সরি ছোট হাতের ডি। এখানে আমি হচ্ছে আমার কম্পাইলারকে বুঝাতে চাচ্ছি যে আমি এখানে কোনো একটা ভ্যারিয়েবলের জন্য জায়গা রাখলাম, অর্থাৎ এখানে ভ্যারিয়েবলের মধ্যে কোনো কিছু আছে এরকম একটা জিনিস আমি প্রিন্ট করতে চাই। তো সেখানের মধ্যে কি থাকতে পারে, তারপরে হচ্ছে আমি আমার যে আমি বলতেছি যে দা প্রাইস ইজ পার্সেন্টেজ ডি, অর্থাৎ এখানে একটা ভেরিয়েবল থেকে ভ্যালু হিসেবে বসবে। পার্সেন্টেজ ডি দিলাম কেন, ডি দিয়ে আমি বোঝাচ্ছি যে এখানে একটা পূর্ণ সংখ্যা হিসেবে বসবে। তারপর হচ্ছে আমি কমা দিব, এখানে একটা কমা দেওয়ার পরে আমার এই যে পার্সেন্টেজ ডিটা আমি লিখছি, এই ডি এর মধ্যে কোন ভ্যালুটা আসবে সেই ভ্যারিয়েবলের নামটা আমি এখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম প্রাইস, ওকে। তো লাস্ট টাইম একটা সেমিকোলন দিয়ে দিলাম। তারপর আমাদের জাস্ট হচ্ছে ভদ্রতার খাতিরে রিটার্ন 0 করে দিলাম, ওকে। এখন দেখো তাহলে আমি এখানে কি দাঁড়াচ্ছে, আমার কিন্তু এখানে পার্সেন্টেজ ডি এর জায়গায় প্রাইসের যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হবে। তাহলে আমি দেখি, ওকে, দ্য প্রাইস ইজ 10। আমরা কিন্তু দেখতেছি যে পার্সেন্টেজ ডি এর জায়গায় হচ্ছে এই প্রাইসের যে ভ্যালুটা সেটা চলে আসছে। এখন যদি আমি ধরো যে দুইটা ভ্যারিয়েবল থাকতো, ঠিক আছে, আমি লিখলাম আরেকটা প্রাইস, আরেকটা ধরে লিখলাম ইন্টিজার কোয়ান্টিটি, কিউএনটি দিয়ে লিখলাম কোয়ান্টিটি, অর্থাৎ আমি কতগুলো কলম দিচ্ছি, আমি লিখলাম 3, ঠিক আছে। আমি এখন তাহলে আমাদের তিনটা কলমের মূল্য হচ্ছে আমাদের তাহলে 30 টাকা হওয়া উচিত। তাহলে আমি এটা জাস্ট ইনপুট করে 30 বানাই দিলাম। তাহলে এখানে একটু লিখতে পারি দ্য প্রাইস অফ, আমাদের কোয়ান্টিটি কয়টা, আমাদের কোয়ান্টিটি হচ্ছে 3, তাহলে জাস্ট হচ্ছে এখানে আমাদের এটাও একটা পূর্ণ সংখ্যা, এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম। তাহলে প্রাইস অফ, এখানে আমি আরেকবার বুঝাইলাম যে এখানে আমার আরেকটা ভ্যারিয়েবল আসবে, ওকে। দ্য প্রাইস অফ ড্যাশ পেন্স ইজ এত। তাহলে এখানে দেখো আমাদের এখন প্রাইসটা তো হচ্ছে দ্বিতীয় নম্বরে, তার মানে এই জায়গায় প্রাইসটা বসবে, আর এই জায়গায় বসবে আমাদের হচ্ছে কোয়ান্টিটি। তার মানে কি, কোয়ান্টিটিটাকে আমার অবশ্যই প্রাইসের আগে লিখতে হবে। তাহলে আমি এখানে লিখে দিই কিউএনটি, তারপরে একটা কমা দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি হচ্ছে এটাকে আবার রান করে দিই, তাহলে আমাদের এখন লেখা আসবে হচ্ছে প্রাইস অফ 3 pence ইজ সামথিং, দ্য প্রাইস অফ 3 pence ইজ 30, ওকে। তো এই হচ্ছে আমাদের মূল ঘটনা, অর্থাৎ আমরা কিভাবে ভ্যারিয়েবল কিভাবে প্রিন্ট করতে পারি। এখন পার্সেন্টেজ ডি জিনিসগুলো কি সেটা আমরা আস্তে আস্তে আরো ভালো বুঝতে পারবো। এখন সামনের দিকে আগাবো, আমরা আমাদের এখানে চলে আসি। দেখো তার মানে হচ্ছে এইভাবে আমরা একটা ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে পারি। আমরা শুরুতে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করছি এবং ভ্যারিয়েবলটাকে আমরা এরকম একটা স্পেসিফায়ার দিয়ে প্রিন্ট করে ফেলছি, ওকে। ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি, ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে জিনিসটাকে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যে তুমি এই মাঝখানে প্রিন্টএফ দিয়ে কি ধরনের
ডাটাকে প্রিন্ট করতে চাচ্ছ, ঠিক আছে, তোমার ডাটাটা যদি হচ্ছে ইন্টিজার টাইপ হয় সেক্ষেত্রে তুমি পার্সেন্টেজ ডি বসাই দিবে, অর্থাৎ তুমি বুঝাবে যে তুমি এখানে একটা ইন্টিজার প্রিন্ট করতে চাচ্ছ। তুমি যদি ফ্লোট প্রিন্ট করতে চাও সেক্ষেত্রে তুমি এখানে পার্সেন্টেজ এফ বসাবা, ক্যারেক্টার প্রিন্ট করতে চাইলে পার্সেন্টেজ সি বসাবা, স্ট্রিং প্রিন্ট করতে চাইলে পার্সেন্টেজ এস বসাবা। এই পার্সেন্টেজ এস এর কাজটা আমরা আগামী দিন শিখবো। তো এখানে তোমার জাস্ট ছোট্ট করে এক্সাম্পল দেওয়া আছে, তোমার যদি যেহেতু 10 একটা ইন্টিজার টাইপের ডাটা সেক্ষেত্রে তুমি এখানে পার্সেন্টেজ ডি ইউজ করছো, আর যেহেতু এ একটা ক্যারেক্টার সেক্ষেত্রে তুমি এখানে পার্সেন্টেজ সি ইউজ করছো। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কেসে ডিফারেন্ট ডিফারেন্ট স্পেসিফায়ার আমরা ইউজ করব। ফ্লোটের ক্ষেত্রে আমরা অবশ্যই এফ ইউজ করব, আবার যখন আমরা ডাবল ইউজ করি সেক্ষেত্রে আমরা হচ্ছে এলএফ ইউজ করি। এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ সি এন্ড পার্সেন্টেজ এস, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আর ডাবল হলে আমাদের সেখানে পার্সেন্টেজ এল এফ ইউজ করতে হয়। ওকে, তো স্ক্যানএফ ফাংশনটা কি? এখন তো আমরা দেখলাম যে আমরা ভ্যারিয়েবলের তৈরি করা শিখছি। এখন ধরো যে আমরা তো অনেক সময় কোড করার সময় হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেই, অর্থাৎ আমরা যে অনেক সময় ধরো যে আমরা একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে আমরা নাম লিখি, নাম লিখে সাইন আপ করি, এই ধরনের জিনিসপত্র করি, তাই না? সেটার জন্য তো ইনপুট নিতে হয়। ইনপুট নেওয়ার কাজটা কিভাবে করা যেতে পারে? বা আমরা হচ্ছে ক্যালকুলেটরে যখন একটা বাটন চাপি, বাটনটা চাপাটা মানেও কিন্তু একটা ইনপুট নেওয়া। তো এই ইনপুট নেওয়ার কাজগুলো কিভাবে করা হয় সেটা করা হয় হচ্ছে স্ক্যানএফ ফাংশন দিয়ে, ঠিক আছে? তুমি যদি একটু খেয়াল করো সেক্ষেত্রে কি হবে, তোমার হচ্ছে তুমি একটা ইনপুট নেওয়ার জন্য তোমাকে অবশ্যই একটা ভ্যারিয়েবল লাগবে, ঠিক আছে, একটা মেমোরি লোকেশন লাগবে যেখানে তুমি এই তোমার ইনপুটটাকে রেখে দিবা। সেই ইনপুটটাকে রেখে দেওয়ার কাজের জন্য তোমার যেহেতু একটা জায়গা লাগবে, জায়গার জন্য তুমি কি করবা, জায়গার জন্য তুমি হচ্ছে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিবা শুরুতেই। ভ্যারিয়েবলটা তৈরি করে সেখানে তুমি কোনো ভ্যালু অ্যাসাইন করবে না। অ্যাসাইন না করে তুমি কি করবা, স্ক্যানএফ ফাংশন দিয়ে সেই ভ্যালুগুলো নিবা। কিভাবে নিবা জাস্ট একটু খেয়াল করো নিচের দিকে। আমি হচ্ছে একটা ইন্টিজার এইজ নামের একটা ভ্যারিয়েবল তৈরি করছি। এখন এই ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আমি আর হচ্ছে কোনো কিছু রাখি নাই, জাস্ট এটা কিন্তু একটা ফাঁকা ভ্যারিয়েবল, অর্থাৎ এর ভিতরে কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এখন আমি হচ্ছে স্ক্যানএফ ফাংশনকে ডাকলাম, যে স্ক্যানএফ ফাংশন দিয়ে আমি কোনো একটা কিছু ইনপুট নিতে চাই। তার মানে হচ্ছে এখন দেখো স্ক্যানএফ ফাংশনের যে দুইটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে আমি শুরুতে দিলাম কি একটা ডাবল কোটেশন দিয়ে মাঝখানে পার্সেন্টেজ জি কে বসাইলাম, অর্থাৎ আমি বুঝাইলাম যে এখানে আমি একটা ইন্টিজার টাইপের ডাটা ইনপুট আকারে নিতে চাই, ঠিক আছে? আর নিব কোথায়, আমি এইজ এর মধ্যে নিব, ঠিক আছে? এইজ নামের যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে আমাদের ইনপুটটাকে নিব। তাহলে আমাদের কি করতে হবে, এই এজ নামটা লিখতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি সামনে কি করছি, একটা এন্ড বসাইছি, বা এটাকে আমরা বলি হচ্ছে এম্পারসেন্ট বলি, মানে হচ্ছে আমাদের যে এন্ড লেখার যে চিহ্নটা সেটাকে আমরা বসাইছি। এটার কাজটা কি তাহলে? এইটার কাজটা হচ্ছে যে আমাদের এই যে ভ্যালুটা আমরা ইনপুট আকারে নিচ্ছি এটাকে রাখতে হচ্ছে একটা মেমোরি লোকেশনে, ঠিক আছে? এই এন্ড দ্বারা বোঝায় যে এজ নামের যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের যে মেমোরি লোকেশন ওই জায়গায় তুমি এই ডাটাটাকে তুমি সেভ করে রেখে দাও, ঠিক আছে? জাস্ট এই কথাটা কঠিন লাগলো, জাস্ট এইটুকু মনে রাখো যে আমাদের এই এন্ড এর কাজটা হচ্ছে যে মেমোরি লোকেশনকে লোকেট করে দেওয়া, অর্থাৎ কোন জায়গায় বা মেমোরির কোন অ্যাড্রেসে হচ্ছে আমাদের এই ইনপুটটা যাবে সেই অ্যাড্রেসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এন্ড ইউজ করি, ঠিক আছে? তো আমরা পরের স্লাইডের দিকে আগাই, আমরা এক্সাম্পল দেখবো আস্তে আস্তে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা আগের কোডটা যে লিখছিলাম ওই কোডটা যদি একটু বিশ্লেষণে আসি, তাহলে আমরা হচ্ছে ইন্টিজার এইজ নামের একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে ফেলছিলাম। ডিক্লেয়ার করার পরে সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ডাটা নেওয়ার জন্য বা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনকে কল করছিলাম। স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা বুঝাই দিয়েছিলাম যে পার্সেন্টেজ ডি দিয়ে যে আমি একটা ইন্টিজারকে ইনপুট নিব, এবং ইন্টিজারকে ইনপুট নেওয়ার জন্য আমাদের যে এইজ ভ্যারিয়েবলটা আছে এইজ ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা, অর্থাৎ এন্ড দিয়ে আমি এইজের অ্যাড্রেসটাকে নির্দিষ্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর পার্সেন্টেজ যেটা হচ্ছে আমাদের একটা স্পেসিফায়ার, আর এই যে আমরা লিখে দিছি এন্ড এইজ, এটা হচ্ছে কি আমাদের এইজ ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেস দিচ্ছে, ঠিক আছে? কেন এন্ড লাগে এখানে আমাদের সুন্দর করে বলা আছে যে স্ক্যানএফ ভ্যালু স্টোর করার জন্য মেমোরি অ্যাড্রেস চাই, অর্থাৎ সে কিন্তু সরাসরি ভ্যারিয়েবল স্টোর করতে পারে না, সে মেমোরি অ্যাড্রেস স্টোর করে, আর মেমোরি অ্যাড্রেসের জন্য আমাদের এন্ড ইউজ করতে হয়। তো তোমার এইখানে টাস্ক হচ্ছে তুমি তোমার নাম আর বয়স নিয়ে বয়সটাকে ইনপুট নিয়ে ওই ভ্যারিয়েবলের মধ্যে প্রিন্ট করে দেখাবা, ঠিক আছে? এটা তোমার হচ্ছে নিজের কাজ, ঠিক আছে? এর বাইরে আমাদের আছে হচ্ছে আরো বেশ কিছু অপারেটর। অপারেটর জিনিসগুলো কি, সে একটা নির্দিষ্ট অপারেশন করবে, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, কোন একটা তুলনা করতে পারে, কোন একটা কন্ডিশন ট্রু বা ফলস তুলনা করে আর কি বের করবে, কোন একটা কন্ডিশন ট্রু না ফলস সেগুলো জিনিসগুলো করতে পারে। নানা ধরনের কাজ আমরা অপারেটর দিয়ে করি, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেটর গুলোর মধ্যে আছে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। ধরো যে আমরা যে ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটরের বেশিরভাগ অপারেশনই কি হয়, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, মানে জেনারেল ক্যালকুলেটরের কথা বলতেছি। সায়েন্টিফিক ক্যালকুলেটর দিকে আমরা যাচ্ছি না, সায়েন্টিফিক ক্যালকুলেটর আসলে আলটিমেটলি যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে কাজ করে, তো সেটা বিষয় না। তো আমাদের ওয়াইডলি খুবই যে ইউজ হয় সেটা হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ, আমাদের দৈনন্দিন কাজে বলো সেগুলো আমাদের ইউজ হয়, এই জিনিসগুলোকে আমরা বলতেছি অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে?
একটা জিনিস খেয়াল করো, অ্যারিথমেটিক অপারেটর গুলো কি করে, গাণিতিক কাজ করে। এর মধ্যে সবার আগে হচ্ছে আমাদের অ্যাডিশনের জন্য প্লাস, ঠিক আছে, এটার কাজকে যোগ করা। ধরো যে তোমার দুইটা ভ্যারিয়েবলের দুইটা ভ্যালু আছে, ধরো এর মধ্যে তুমি কিছু একটা অ্যাসাইন করে রাখছো, বি এর মধ্যে কিছু একটা অ্যাসাইন করে রাখছো, এ প্লাস বি করলে কি হবে, সে আমাদেরকে যোগফলটাকে রিটার্ন করবে। এবারে জাস্ট নরমালি মাইনাস হচ্ছে সাবট্রাকশন, বিয়োগ করবে। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাস্টারিস্ক বা এটাকে আমরা স্টার সাইন বলি, যেটার কাজ হচ্ছে গুণ করা, ঠিক আছে। অর্থাৎ ধরো যে দুইটার মাঝখানে তুমি দুইটা ভ্যালু রাখছো, এরপরে অ্যাস্টারিস্ক দিছো মাঝখানে বা স্টার সাইন দিছো, এরপরে কি হচ্ছে, সে এই দুইটার গুণফলকে বাই করে মানে আমাদের কাছে রেজাল্ট হিসেবে মানে রিটার্ন করবে আর কি, রেজাল্ট হিসেবে। এবার ভাগের জন্য ডিভিশনের জন্য আমরা স্ল্যাশ ইউজ করি, জাস্ট হচ্ছে a স্ল্যাশ b, মানে হচ্ছে a কে b দিয়ে ভাগ করতেছি। আর এখানে একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে মডুলাস। মডুলাসের কাজ হচ্ছে কি, সে ভাগফল দিবে আমাদেরকে সে দিবে হচ্ছে ভাগফল। আমরা এখানে একটু লিখে রাখি, এটা হচ্ছে আমাদেরকে দিবে হচ্ছে ভাগফল। এই মডুলাস জিনিসটা আমাদেরকে দেয় হচ্ছে ভাগফল, এটা আমাদেরকে দিবে, সরি আমি ভাগফল বলতেছি কেন, ভাগশেষ দিবে, আমাদেরকে ভাগশেষ দিবে। কিভাবে দিবে, ধরো তুমি হচ্ছে এরকম একটা কিছু করছো, তুমি ধরো জাস্ট হচ্ছে 5 মডুলাস 2 করছো, তাহলে আমরা জানি 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে, 1 আসে। তার মানে হচ্ছে এটার 1 আসবে, অ্যানসার আসবে হচ্ছে 1। একটা বিষয় হচ্ছে কি, যে এই যে আমাদের যে মডুলাস অপারেটরটা, এটা কিন্তু শুধুমাত্র ইন্টিজার ভ্যালুদের সাথে কাজ করে, অর্থাৎ তোমার ডাটা টাইপটা কিন্তু অবশ্যই ইন্টিজার হইতে হবে। তারপরে হচ্ছে সাম অফ টু নাম্বার, এটা আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি দেখে আমরা এটাকে কিভাবে করতে পারি। আমরা সবার আগে হচ্ছে এখানে চলে আসলাম, আমরা হচ্ছে ধরো আমাদের দুইটা নাম্বার আছে, ধরো আমরা হচ্ছে ইন্টিজার a বি দুটা নাম্বার ডিক্লেয়ার করলাম। এর মধ্যে ধরো যে আমরা, আচ্ছা আমরা স্ক্যানফ দিয়ে নেই, স্ক্যানফ এখানে বলে দিলাম হচ্ছে পার্সেন্টেজ টি, আমরা এটা সেভ করব হচ্ছে এন্ড এর মধ্যে, অর্থাৎ এ লোকেশনে আমরা কোন একটা ভ্যালু নিব, আর একটা নিব হচ্ছে বি এর লোকেশন, ঠিক আছে। আমরা হচ্ছে এর উপরে কিছু একটা জিনিস লিখে দিতে পারি, তো আমাদের কোডটা সুন্দর হবে। আমরা লিখে দিই হচ্ছে printf enter first number, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম, নিউ লাইন দিয়ে দিলাম, কোন লাইনে আমরা ইনপুট নিব, এটাকে কপি করে ফেললাম, এটাকে আবার বি এর সাথে লাগিয়ে দিলাম, এখানে জাস্ট ফার্স্ট এর জায়গায় সেকেন্ড লিখে ফেললাম। তাহলে এখানে ঘটনাটা কি দাঁড়াবে, আমরা সবার আগে একটু প্রেডিক্ট করে ফেলি। আচ্ছা আমরা এখানে সেমিকোলন দিই, সেমিকোলন না দেওয়ার কারণে লাল হয়ে আসছে। ওকে, শেষে আমরা কিছু একটা রিটার্ন করে দেই। ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, আমরা সবার আগে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তারপর আমরা বলতেছি যে printf enter first number, তার মানে হচ্ছে আমাদের এই লেখাটা চলে আসবে সবার আগে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি একটা ইনপুট চাইবে, সে বলবে যে একটা কিছু ইনপুট দাও, স্ক্যানফ টাকা মানে হচ্ছে সে একটা ইনপুট চাইবে। তারপর আমরা যে ইনপুটটা দিব সেটাকে অবশ্যই ইন্টিজার হইতে হবে, অবশ্যই ইন্টিজার যেটা আমরা হচ্ছে ডিক্লেয়ার করছি। তো ইন্টিজার ইনপুটটা আমরা যদি দেই, সেক্ষেত্রে সে এটাকে এ নামের যে ভ্যারিয়েবলটা আছে সেটা লোকেশনে স্টোর করে ফেলবে। তারপর হচ্ছে আমাদের আরেকটা লাইন প্রিন্ট হয়ে আসবে, সেটা কি এন্টার সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার যখন আমরা চাওয়ার পরে আমরা যদি আরেকটা নাম্বার দেই, সেটা হচ্ছে সেকেন্ড নাম্বারটাকেও নিয়ে নিবে। এখন নিয়ে নেওয়ার পর আমরা বুঝতেছি না আসলে নিচে কিনা, এটার জন্য আমরা হচ্ছে নতুন আরেকটা ভ্যারিয়েবল বানাইলাম, ইন্টিজার সাম নামের, সামের মধ্যে আমরা অ্যাসাইন করলাম a প্লাস b কে। তাহলে এখানে কি ঘটনা দাঁড়ালো, আমরা এর মধ্যে একটা ইনপুট নিব, বি এর মধ্যে একটা ইনপুট নিব, ওই ভ্যারিয়েবল দুটাকে আমরা যোগ করব, অর্থাৎ a প্লাস b কে আমরা যোগ করে ইন্টিজার সাম নামের আরেকটা ভ্যারিয়েবল বানাইলাম, ওই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। ওকে, স্টোর করা শেষ, এখন আমাদের একটু সামের রেজাল্টটা দেখাইতে হবে। তাহলে আমরা সামের রেজাল্টটা যদি দেখাইতে চাই, আমরা জাস্ট হচ্ছে printf দিয়ে রেজাল্ট দেখাবো। printf দিলাম, দিয়ে আমরা বললাম সাম অফ, সবার আগে হচ্ছে আমাদের পার্সেন্টেজ ডি, মানে আমরা এখানে হচ্ছে প্রথম নাম্বারটা বসাবো, যে আমরা এর মধ্যে যেটা হবে সেটা পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্টেজ ডি, অর্থাৎ আমাদের সেকেন্ড নাম্বারটা ইজ পার্সেন্টেজ ডি, অর্থাৎ আমাদের এখানে আমরা বসাতে যাচ্ছি কি, যে আমরা বসাতে যাচ্ছি যে সাম অফ সামথিং এন্ড সামথিং ইজ সামথিং। ওকে, এর জন্য আমরা তিনটা জায়গা ফাঁকা রাখছি, এমন তিনটা ভ্যারিয়েবলটা আমাদের এখানে বসাইতে হবে। শুরুতে আমরা বসাবো এ, মানে হচ্ছে এই যে পার্সেন্টেজ ডি এর এই প্রথমটার জায়গায় এ চলে আসবে, তারপর আমাদের বসাবো হচ্ছে বি, তার মানে বি এই সেকেন্ড যে পার্সেন্টেজ ডিটা এর জায়গায় বি চলে আসবে, এবং লাস্টে আমরা বসাবো হচ্ছে সাম, বসায় সেটা সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে এখন ঘটনাটা কি দাঁড়াচ্ছে,
সাম অফ পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি, অর্থাৎ সাম অফ এ এন্ড বি ইজ সাম। তার মানে হচ্ছে এ এর মধ্যে আমরা যে ভ্যালুটা নিব সেটা এখানে প্রিন্ট হবে, তারপরে বি এর মধ্যে যেটা নিব সেটা এখানে প্রিন্ট হবে, এবং সাম যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা হচ্ছে এখানে প্রিন্ট হবে। তাহলে আমরা যদি এখন এটাকে রান করে দেই, দেখি আমরা কি চাই। রান করার সাথে সাথে সে আমাদের বলতেছে এন্টার ফার্স্ট নাম্বার, তাহলে আমরা ফার্স্ট নাম্বার হিসেবে আমরা জাস্ট হচ্ছে এখানে 44 দিয়ে দিলাম, এন্টার করে দিলাম। সেকেন্ড নাম্বার চাচ্ছে, আবার 44 করে দিলাম। আমাদেরকে বলতেছে যে সাম অফ 44 এন্ড 44 ইজ 88। ঠিক আছে, আমাদের কিন্তু এই কাজটা সে করে দিয়েছে। তোমাদের স্লাইডে এই যে আমরা যে কোডটা করলাম, এই কোডের সিম্পলিফাইড ভার্সন দেওয়া আছে। এখানে হচ্ছে ইনপুট নেওয়া হয় না, ইনপুট না নিয়ে সরাসরি হচ্ছে আমাদেরকে এখানে অ্যাসাইন করে এই কাজটা করে দেওয়া আছে। এটা আরো বেশি সহজ, এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এখানে দেখো একটা কাজ করছে, সেটা হচ্ছে কি, এখানে আমরা যে একটা এক্সট্রা সাম নামের ভেরিয়েবল দিয়েছিলাম, ওই ভেরিয়েবলটা না নিয়ে সরাসরি এখানে জাস্ট এই নাম 1 প্লাস নাম 2 বসাই দিচ্ছে, অর্থাৎ এই পার্সেন্টেজ ডি, সরি এই লাস্টের যে পার্সেন্টেজ ডিটা এটার জায়গায় এই নাম 1 প্লাস নাম 2টা সরাসরি চলে আসছে। তারপর হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরস গুলো কি? এটা আমাদের হচ্ছে তুলনা করার ক্ষেত্রে বা কম্পারিজন অপারেটর হিসেবে ব্যবহার করা হয়, যে কোন একটা জিনিসকে তুলনা করবে, কয়েকটা জিনিসকে তুলনা করার জন্য আমাদের কিন্তু এই রিলেশনাল অপারেটরস গুলো ব্যবহার করা হয়। তাহলে দেখো, এটার একটা কাজ আছে। এটার একটা কাজ বলতে কি, এটা হচ্ছে সরাসরি তুলনা করে আমাদেরকে বলে যে আসলে এই ঘটনাটা সত্য কি সত্য না, অর্থাৎ সত্যি বা মিথ্যা কিনা, এটা আমাদেরকে জাস্ট হচ্ছে বলে দেয়। তার মানে এই যে এই অপারেটরটা আসলে চেক করবে এর ডান পাশের যে অপারেন্ডা আছে বা এটার ডান পাশের যে ভ্যারিয়েবলটা আছে সেটা আসলে বড় কিনা। তার মানে এটা কিন্তু সরাসরি গ্রেটার দেন বানাই দিবে না, একটু চেক করবে যে আসলেই বড় কিনা, এই কাজটুকু সে করবে। আর এই যে এই মহাশয় কি করবে, এর লেফট সাইডে যে ভ্যারিয়েবলটা থাকবে বা অপারেন্ডটা থাকবে সেই অপারেন্ডের উপর সে কি কাজ করবে, সে আসলে ছোট কিনা সে আমাকে জানান দিবে, অর্থাৎ তার লেফট সাইডে যে জিনিসটা থাকবে সেটা ছোট কিনা সেইটুকু আমাকে জানাবে হচ্ছে এই মহাশয়। এরপরে দেখো ডাবল ইকুয়াল, আমরা কিন্তু একটু আগে ইকুয়াল ইউজ করছি, ওই ইকুয়ালটা আমরা ইউজ করছি কি অ্যাসাইন করার জন্য, অর্থাৎ কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে কোন একটা ভ্যালুকে বসানোর জন্য বা সেভ করার জন্য আমরা কিন্তু অ্যাসাইন করার জন্য আমরা একটা ইকুয়াল ইউজ করছি। এখন আসলে সমান কিনা এটা যাচাই করার জন্য আমরা ইউজ করব হচ্ছে দুইটা ইকুয়াল, অর্থাৎ ডাবল ইকুয়াল ইউজ করে আমরা যাচাই করব যে আসলে ছোট বা সরি ছোট বলতেছি কেন, সমান কিনা সেটা যাচাই করব। অর্থাৎ সমান কিনা যাচাই করার জন্য আমরা কিন্তু এই মহাশয়কে ইউজ করব। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি নট ইকুয়াল। ঠিক আছে, অর্থাৎ আসলে অসমান কিনা। ধরো যে আমরা এখানে লিখলাম দুইটা ভ্যারিয়েবল লিখলাম এরকম যে এ নট ইকুয়াল বি, অর্থাৎ এ আর বি অসমান কিনা। ধরো এখন যদি দেখো যে এ এর মধ্যেও যদি হচ্ছে আমাদের 5 থাকে আর বি এর মধ্যে যদি 5 থাকে, তার মানে কি দুইটা সমান, তার মানে অসমান তো না, তাহলে কি এই কথাটা মিথ্যা, তার মানে আমাদেরকে চেক করে দিবে যে অসমান কিনা, অসমান কিনা। তারপর হচ্ছে বড় অথবা সমান কিনা, অর্থাৎ বড় হইতে পারে সমানও হইতে পারে এরকম কিনা, অর্থাৎ আমাদের এই বাম পাশের যে জিনিসটা আছে এটা কি বড় অথবা সমান কিনা, এই জিনিসটা করবে হচ্ছে আমাদের এই মহাশয়, অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল। এরপর হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এখানে এই কাজটা হচ্ছে ওই জিনিসটার উল্টা, অর্থাৎ বাম পাশের জিনিসটা ছোট অথবা সমান কিনা। তাহলে একটা জিনিস খেয়াল করো, অর্থাৎ এখানে আমাদেরকে প্রশ্ন করার মতো কাইন্ড অফ যে আসলেই বড় কিনা, আসলেই সমান কিনা, এই টাইপের একটা জিনিস। তার মানে কি এটা হয় সত্য কথা হবে অথবা মিথ্যা কথা হবে। যদি সত্য হয় সে আউটপুট হিসেবে 1 দিবে, আর যদি মিথ্যা হয় সে আউটপুট হিসেবে 0 দিবে। ঠিক আছে, আমরা যে এরকম বুলিয়ান ডাটা টাইপ বলি বা বুলিয়ান অ্যালজেব্রা বলি, এরকম বিষয়টা। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি বিষয়, যে আইদার 1 হলে ট্রু, ফলস হলে 0, এই টাইপের বিষয়। আমরা দেখি এটা আসলে কিভাবে কাজ করে। ধরো জাস্ট আমরা যদি এখন আমাদের ভিজুয়াল স্টুডিও করে আরেকবার চলে যাই, আমরা আমাদের আগের কোডটাকে এখান থেকে ধ্বংস করে দেই। আমরা জাস্ট হচ্ছে আগের কোডটাকে এখান থেকে ভাগ করে দেই। এরপর ধরো আমরা জাস্ট হচ্ছে বেশি কিছু না, আমরা জাস্ট একটা প্রিন্টএফ ফাংশন নিয়ে আসলাম। প্রিন্টএফ করবো কি আমরা, যে আসলে 5 গ্রেটার দেন 3 কিনা। তোমার কি হয় এটা প্রিন্ট করলে কি আসবে? বিষয়টা হচ্ছে কি, আমরা প্রশ্ন করতেছি যে 5 গ্রেটার দেন 3 কিনা। এটা তো সত্য কথা, 5 তো 3 এর চেয়ে বড়। আর আমরা একটু আগেই দেখলাম যদি সত্য কথা হয়, ট্রু হইলে সে 1 প্রিন্ট করবে, দেখি আসলেই 1 প্রিন্ট করে কিনা। ওকে, এখানে হচ্ছে বুলিয়ান ডাটা টাইপের সরাসরি প্রিন্ট করতেছে না, আমরা জাস্ট একটা বুল একটা ভেরিয়েবল বানাই, বুল ইস গ্রেটার নামের একটা জিনিস বানাইলাম। ইস গ্রেটারের মধ্যে আমরা বসাইলাম কি 5 গ্রেটার দেন
3 বসাইলাম। দেন আমরা যদি হচ্ছে এখানে পার্সেন্টেজ বি বসাই, পার্সেন্টেজ বি মেবি নাই, আমরা যদি জাস্ট নেট থেকে দেখে নিই যে আমাদের বুলিয়ানের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি, ফরম্যাট স্পেসিফায়ার অফ বুল ওকে, এটার জন্য হচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে বুল সরাসরি 0 আর 1 হিসেবে ওভাবে কাজ করে না, ওকে পার্সেন্টেজ ডি দিয়ে কাজ করবে, সরি আমি সেটা ভুল বলছিলাম, পার্সেন্টেজ ডি দিয়ে এটা কাজ করবে, পার্সেন্টেজ ডি দিয়ে যদি আমরা জাস্ট এটাকে হচ্ছে এখন identifier board is undefined, okay let me check, ওকে আমাদেরকে হচ্ছে একটা হেডার ফাইল ইউজ করতে হবে, সেটা আমি এখানে জাস্ট হচ্ছে আমাদেরকে একটা বুলের জন্য একটা আলাদা হেডার ফাইল ইনক্লুড করতে হবে। আমরা যদি এখানে জাস্ট হচ্ছে hash include standard bool এইটাকে ইনক্লুড করে ফেলি, তাহলে হচ্ছে এখন কাজ করার কথা। is creator এখন হয়তো আমাদের এখন যদি আমরা এটার দিকে তাকাই তাহলে আসলে দেখি কোডটা রান হয় কিনা। এখন রান হয়েছে। এখন তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করি। আমরা বলতেছিলাম যে আমাদের এই যে বুলিয়ান মানে হচ্ছে আমরা হচ্ছে যে আইদার 0 হবে অথবা 1 হবে, এই টাইপের একটা জিনিস, ঠিক আছে, বাইনারি হিসাবে চিন্তা করতে পারো তুমি জাস্ট। এটার বিষয়টা হচ্ছে সরাসরি বাইনারি না, এটা হচ্ছে আইদার ট্রু অর ফলস, ঠিক আছে, এই দুটো জিনিস নিয়ে কাজ করে। অর্থাৎ আমরা চেক করতেছি 5 কি 3 এর চেয়ে বড় কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ বড়, 5 তো অবশ্যই 3 এর চেয়ে বড়। তার মানে এই ইজ গ্রেটার যে আমাদের ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে তখন কি হওয়ার কথা, 1 সেভ হওয়ার কথা, কারণ কি আমরা জানি যে ট্রু হলে সে 1 দিবে আর ফলস হলে 0 দিবে। তার মানে আমরা যখন এটাকে আবার প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর এই যে ইজ গ্রেটারটাকে প্রিন্ট করলাম, তখন আমরা দেখতেছি যে আসলেই 1 দিচ্ছে, তার মানে ঘটনা সত্য। এখন তুমি যদি জাস্ট এই সিম্বলটাকে উল্টায় দাও, তুমি দেখতে চাও যদি 5 কি 3 এর চেয়ে ছোট কিনা, তখন দেখবা যে সে 0 দিচ্ছে, কারণ কি এটা একটা মিথ্যা কথা, তার মানে কি সে এখন আমাদেরকে 0 দিচ্ছে। সেম ভাবে যদি এখানে জাস্ট একটা ডাবল ইকুয়াল দিয়ে দাও, তার মানে 5 কি 3 এর সমান, উত্তর হচ্ছে মিথ্যা, সো সেখানে কিন্তু 0 দিয়ে দিচ্ছে, ঠিক আছে। বাট তুমি যদি এখানে আবার হচ্ছে এরকম দিয়ে দাও, গ্রেটার অর ইকুয়াল দিয়ে দাও, যে 5 কি 3 এর চেয়ে বড় অথবা সমান কিনা, হ্যাঁ সে অবশ্যই বড়, তার মানে হচ্ছে সে কিন্তু এই যে দেখো 1 দিয়ে দিয়েছে। আবার তুমি যদি ধরো যে এখানে এই 5 টাকে 3 বানাই দাও, 3 কি 3 এর চেয়ে গ্রেটার অর ইকুয়াল কিনা, সে গ্রেটার না বাট ইকুয়াল, তো তার মানে এটাও কিন্তু ট্রু দিবে, অর্থাৎ 1 দিয়ে দিবে। দেখো এখানেও কিন্তু সে 1 দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু এই রিলেশনাল অপারেটর গুলো কিভাবে কাজ করে সেই জিনিসটাও দেখে ফেললাম। আমরা এখন আমাদের আবার স্লাইডে চলে যাই, আমাদের রিলেশনাল অপারেটরের কাজগুলো কিভাবে করে সেভাবে আমরা দেখে ফেললাম যে এটা কিন্তু আসলে একটা প্রশ্ন ছুড়ে দেয় যে আসলে এই ঘটনা সত্য কিনা, আসলে এটা কি সত্যকারের ঘটনা কিনা, এই টাইপের একটা জিনিস কিন্তু সে এখানে আমাদের জন্য ছুড়ে দিচ্ছে টাইপের বলতে পারি আমরা। আমরা পরের দিকে যাই। এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে কি যে ইফ স্টেটমেন্ট। এটা আমাদের কোডের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে কি যে আমাদের কোন একটা লজিক অনুযায়ী বা কোন একটা কন্ডিশন অনুযায়ী কোন একটা কাজ যদি আমরা করতে চাই যে এইটা হইলে এইটা হবে, না হইলে এইটা হবে, এই টাইপের যদি একটা কোনো কিছু করতে চাই, ধরো যে আমি বললাম যে আমাদের ধরো যে আমি একটা ইনপুট দিলাম, ইনপুট দিয়ে বললাম যে আমার এই ইনপুটটা যদি এরকম হয় তুমি এরকম একটা কাজ করবা, এই ইনপুটটা যদি এরকম না হয় তাহলে তুমি আরেকটা কাজ করবা, এই টাইপের যদি একটা কোনো কাজ আমি করতে চাই, ধরো যে আমরা আমাদের যে রেজাল্ট কাউন্ট করি যে 40-এর উপর পাইলে হচ্ছে পাস করবে সে, 33 উপর পাইলে পাস করবে, 80 উপর পাইলে এ প্লাস হবে, এই যে একটা কন্ডিশন যে 80 উপর পাইতে হবে, এই ধরনের কন্ডিশন গুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের এই ধরনের জিনিসপত্রগুলো ইউজ হয়। এমনকি আমরা আমাদের কোডের যে কোনো লজিক লেখার জন্য আমাদের এই ইফ এলস ইফ এলস এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগাইতে হয়। তাহলে ঠিক আছে, আমরা বলতে দেখি এখন এখানে কি লেখা আছে। তাহলে আমরা এখানে কন্ডিশনালের জন্য আমরা 3 ধরনের জিনিস ইউজ করব, একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলস ইফ, আর একটা হচ্ছে শুধু এলস, ঠিক আছে। প্রোগ্রামে অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়, যেটা আমরা বললাম যে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে একটা কাজ হইলে আমি আরেকটা কাজ করব। এই ধরনের যদি কন্ডিশন তৈরি হয় তখন আমরা হচ্ছে ইফ এলস ইফ অথবা এলস এই ধরনের জিনিসপত্রগুলো ইউজ হয়। যদি কন্ডিশন সত্য হয় তাহলে কি হবে, একটা কাজ হবে, আর যদি কন্ডিশন সত্য না হয় তাহলে আরেকটা কাজ হবে।
তাহলে এই কাজ করার জন্য আমরা ব্যবহার করি তিনটা জিনিস, একটা হচ্ছে ইফ, এলস ইফ আর এলস। এলস ইফ দিয়ে আমরা যেটা করি সেটাকে আমরা ল্যাডার বলি, অর্থাৎ ধাপে ধাপে কাজ হয়। ওই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু খুব সহজে এই জিনিসটাকে বুঝতে পারবো বলে আশা করতেছি। তো একটা সিম্পল ইফ এর এক্সাম্পল হচ্ছে যে, ধরো যে আমরা আমাদের এই কোডটার দিকে যদি তাকাই, আচ্ছা এই কোডটা আমরা এক্সপ্লেইন করে তারপরে এই সামনে আগাই, সমস্যা নেই। এই কোডটার দিকে তাকালে আমরা দেখতে পারবো যে আমরা বলতেছি যে আমাদের ইন্টিজার নাম্বারের মধ্যে আমরা 10 নামের একটা ইন্টিজার নাম্বার নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা 10 কে অ্যাসাইন করে দিলাম যে তোমার ভ্যালু হচ্ছে এখন থেকে 10। ঠিক আছে, এখন আমি দেখো কি করতেছি যে ইফ ইফ দিলাম, ইফ দেওয়ার পরে একটা ব্রেকেট দিছি, এই ব্রেকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কন্ডিশন। ঠিক আছে, এই কন্ডিশন খানা যদি সত্য হয়, সত্য হইলে এই দেখো একটা দুইটা ব্রেকেট দিয়েছিলাম, একটা হচ্ছে এটাকে আমরা বাংলায় সেকেন্ড ব্রেকেট বা কার্লি ব্রেসেস বলি বা যেটাই বলি, তাহলে সেকেন্ড ব্রেকেট বলি আমরা সবাই, কিন্তু এটাকে সেকেন্ড ব্রেকেট নামেই চিনি। তাহলে এই যে সেকেন্ড ব্রেকেটটা দিছি আর এখানে দেখো এটাকে বন্ধ করে দিছি, এই যে এই সেকেন্ড ব্রেকেটের মধ্যে যতটুকু কাজ আছে তখন এই কাজটুকু হয়ে যাবে। কখন হবে? যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, যদি নাম্বারটা অথবা নামটা, নাম নামের ভ্যারিয়েবলের মধ্যে যে জিনিসটা আছে এইটা যদি 5 এর চেয়ে বড় হয়, তখনই সে শুধুমাত্র এই যে এই কাজটুকু, অর্থাৎ এই যে এই দুইটা ব্রেকেটের মাঝখানে যতটুকু আছে এই যে এই জিনিসটুকুকে সে আমাকে করে দিবে। আর যদি হচ্ছে নাম্বারটা 5 এর চেয়ে বড় না হয় তখন কিন্তু এই কাজটুকু করবে না। তাহলে আমরা দেখি যে এই কাজটুকু আমরা আসলে কথাকে আমি যেটা বললাম সেটাকে করানো যায় কিনা প্রোগ্রামকে দিয়ে। তাহলে আমরা এখানে চলে আসলাম। তাহলে আমরা ধরো যে এখানে আমরা আমাদের আগের জিনিসপত্রগুলোকে মুছে ফেলি, সমস্যা নাই। ইন্টিজার নামের মধ্যে আমরা লিখলাম 20 রাখলাম। এরপরে আমরা এখন ইফ নামের একটা জিনিস নিয়ে আসলাম। ইফ এর পরে একটা ব্রেকেট দিতে হবে, ফার্স্ট ব্রেকেট বলো বা প্যারান্থেসিস বলো, যেটাই বলো। এইটার মাঝখানে আমরা লিখবো হচ্ছে একটা কন্ডিশন বা একটা শর্ত লিখে দিব, যে আমরা বলবো নাম্বার যদি 5 এর চেয়ে বড় হয় তাহলে এটাকে আমরা কাজ করাইতে পারবো। মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ইফ নাম্বার গ্রেটার দেন 5, নাম্বার যদি 5 এর চেয়ে বড় হয় তার মানে কি কন্ডিশনটা সত্য হয়েছে। আর যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে কি হবে, এই মাঝখানে এসে চলে আসবে। তাহলে তুমি একটা কাজ করে দিও আমার জন্য, প্রিন্ট এফ করে দিও। প্রিন্টএফ কি করবে আমার জন্য, যে তুমি বলবা যে the number is larger than 25, শুধু 5, তার মানে নাম্বারটা হচ্ছে 5 এর চেয়ে বড়। তাহলে এখন আমরা যদি জাস্ট এটাকে রান করি, দেখো আমাদের কি বলতেছে, সে বলতেছে the number is larger than 5, কারণ কি আমাদের এই নাম্বারটা হচ্ছে 20 and 20 obviously 5 এর চেয়ে বড়, আর 5 এর চেয়ে যেহেতু বড় তার মানে কি এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। আর কন্ডিশনটা ট্রু হয়ে যাওয়া মানে কি, এই যে দুইটা ব্র্যাকেটের মাঝখানে যা কিছু আছে সে সেই জিনিসটাকে কি করবে, আমাদেরকে এক্সিকিউট করে দেখাবে। তার মানে হচ্ছে এই এটার মধ্যে কাজ করার মতো কি আছে, শুধুমাত্র প্রিন্টএফ আছে, সে প্রিন্টএফটাকে আমাদেরকে দিয়ে দিল। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি জাস্ট হচ্ছে এখানে 20 এর জায়গায় এখন এটাকে 3 বানাই দেই, 3 বানাইলে কি হচ্ছে, 3 বানাইলে হচ্ছে কি এই নাম্বারটা কি হয়ে যাচ্ছে, 5 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি এই কন্ডিশনটা কি ফুলফিল করতেছে না, কারণ কি নাম্বারটা 5 এর চেয়ে বড় নয়। কারণ কি এখন কি এটাকে সে এই ভিতরে ঢুকবে না, এটা আসলে ঢুকবে না। এটার প্রমাণ হিসেবে জাস্ট আমরা নিচে একটা কিছু প্রিন্ট করে দেই, জাস্ট প্রিন্ট করে দেই হচ্ছে হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান প্রিন্ট করে দিলাম। এখন দেখি আসলে আমাদের কি হয়। এখন রান করে দিলাম, দেখো ওকে কোনো একটা ভুল আসছে, কোথাও একটা ভুল। হাই এভরিওয়ান, আচ্ছা প্রিন্ট দিছে আবার, ওকে দেখো হাই এভরিওয়ান লেখাটা ঠিকই আসছে, কিন্তু এই যে এই মাঝখানে যে প্রিন্টএফটা ছিল এই প্রিন্টএফটা কিন্তু আর আসে না, অর্থাৎ নাম্বার ইজ লার্জার দ্যান 5 এই লেখাটা আসে না। কারণ কি, এর কারণ একটাই, সেটা হচ্ছে কি যে আমাদের এই যে মাঝখানে যে কন্ডিশন মহাশয়টা আছে এই কন্ডিশন মহাশয়টা কিন্তু জিরো রিটার্ন করছে না, ফলস বলে দিচ্ছে যে না ভাই তুমি ফলস। ফলস হওয়ার কারণে কি হয়েছে, সে এই মাঝখানে ঢুকেই নাই, সে পরের লাইনে চলে আসছে। পরের লাইনের কাজটা ঠিকই করছে, কিন্তু এই মাঝখানে যেহেতু এটা কন্ডিশনটা ফুলফিল করে না, এর জন্য সেই কাজটা আমাদেরকে করে দেখায় নাই। তো এই হচ্ছে আমাদের ইফ এর খুবই সিম্পল একটা এক্সাম্পল। আমরা আমাদের ইফ এর মধ্যে ঢুকে গেছি, আমরা আজকের মেজর পার্টের মধ্যে ঢুকে গেছি। আমরা আশা করতেছি যে আমরা আমাদের ক্লাসগুলো আরো খুব সুন্দরভাবে শেষ করতে পারবো। আমরা এখন একটা 1 মিনিটের ব্রেক নিব, 1 মিনিটের ব্রেকের পর আমরা আবার চলে আসবো। ওকে, আমরা ব্রেকের পর আবার ক্লাসে চলে আসলাম। 1 মিনিট হইছে কিনা আমি জানি না, আসলে আমি জাস্ট পানি খেয়ে চলে আসলাম। চলো আমাদের ক্লাসের সামনের দিকে আগাই। তো সামনের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো ইফ শিখলাম, ঠিক আছে, অর্থাৎ একটা কন্ডিশন যদি ফুলফিল করে সে একটা কাজ করবে। এর পাশাপাশি
আর যদি কন্ডিশনটা ফুলফিল না করে তখন সে আরেকটা কাজ করবে। এরকম যদি একটা কিছু লাগাইতে চাই তখন আমাদের কি করতে হবে? ইফ এর পরে একটা এলস বসাইতে হবে যে ইফ এর পরে যে কন্ডিশনটা থাকবে সেটা যদি সত্য হয় তুমি তোমার ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে তুমি আমাকে করে দাও। আর যদি এই কন্ডিশনটা ভুল প্রমাণিত হয়ে যায় তাহলে কি হবে? তুমি অন্য একটা কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে এই যে একটা ছোট্ট একটা কোড, এই কোডের মধ্যে আমরা ধরো যে কোডের নাম্বারকে যদি ইনপুট আকারে দেই, ইনপুট আকারে দেওয়ার পরে সে কি করবে? সে যাচাই করে দিবে যে আমরা পাস করছি না ফেইল করছি। ঠিক আছে? ধরো যে আমি একটা নাম্বার ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে সে আমাকে বলবে যে তুমি পাস করছো কিনা ফেইল করছো। তাহলে এই কোডটা আমরা এখন খুব ছোট্ট একটা কোড এটা আমরা এখন বানায় ফেলি। জাস্ট আমরা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমাদের কোডে একটু চেঞ্জ নিয়ে আসি। আমরা ধরো যে এখানে ইন্টিজার মার্কস নামের একটা ভেরিয়েবল বানাই। মার্কস এর মধ্যে আমরা আচ্ছা এটা কিছু বানাইলাম না। এখানে হচ্ছে আমরা স্ক্যানার এর মাধ্যমে ইনপুট নেই। স্ক্যানার মার্কস ফ্লোট হইতে পারে। আচ্ছা ফ্লোট ওকে ফ্লোট। সরি ফ্লোট লিখে লিখতেছি কেন? পার্সেন্টেজ এফ লিখে দিলাম এন্ড সেভ হবে হচ্ছে মার্কস এর মধ্যে। ওকে মার্কস আচ্ছা এখানে আমরা জাস্ট উপরে একটা প্রম্পট টাইপের কিছু লিখে দিতে পারি যে প্রিন্ট এফ এন্টার your marks একটা লাইন দিয়ে দেই একটা সেমিকোলন দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা আমাদের মার্কসটাকে একটা ইনপুট আকারে নেওয়ার ব্যবস্থা করে ফেলছি এখন আমাদের একটু চেক করতে হবে আমরা হচ্ছে উপরের এই স্ট্যান্ডার্ড বুলিয়নটাকে আপাতত সরিয়ে আমাদের ফন্ট সাইজ একটু ছোট করে দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ওকে স্ক্যান আপ করা শেষ এখন আমরা হচ্ছে ইফ এলস ইফ এর ব্লকে চলে আসলাম ইফ আমরা একটা কন্ডিশন দিব যে আমি পাস করছি কিনা ফেল করছি এইটাকে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে নির্ণয় করব আমাদের নাম্বার যদি হয় কিসের উপর নাম্বার যদি আমাদের 40 এর উপর হয় তাহলে আমরা পাস করছি তো নাম্বার 40 পেলে তো পাস হয় তাহলে হচ্ছে নাম সরি নাম্বার তো আমরা বানাইনি আমরা হচ্ছে মার্কস যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 40 হয় অর্থাৎ তুমি যদি 40 পাও বা 40 এর চেয়ে বেশি পাও তাহলে তুমি প্রিন্ট করবা হচ্ছে আমাদের জন্য প্রিন্টএফ করে দেওয়া হচ্ছে পাস্ট অর্থাৎ তুমি যদি 40 পাও অথবা 40 এর চেয়ে বেশি পাও যখন পাস করছো আর আরেকটা কাজ হতে পারে কি যদি এটা তুমি না পাইয়া থাকো তাহলে কি করছো তুমি ফেল করছো তাহলে মানে হচ্ছে এলস এলস তুমি কি করছো তুমি আমাদের জন্য প্রিন্ট করে দাও হচ্ছে প্রিন্ট হয়ে দাও ফেল ফেইল্ড তাহলে এখন আমরা যদি হচ্ছে কোডটার দিকে তাকাই আমরা হচ্ছে শুরুতে একটা নাম্বার হচ্ছে আমরা নাম্বারটা কি করব ইনপুট আকারে দিব ইনপুট আকারে দেওয়ার পর হচ্ছে সেই নাম্বারটাকে আমরা তুলনা করব যে 40 এর চেয়ে বড় বা সমান কিনা সে যদি 40 এর চেয়ে বড় অথবা সমান হয় তাহলে আমি পাস করছি আর সে যদি 40 এর চেয়ে ছোট হয়ে যায় মানে বড় যদি না হইতে পারে কিন্তু ছোটই হবে ছোট যদি হয়ে যায় তাহলে আমি ফেল করছি তো আমরা যদি এখন কোডটাকে রান করি শুরুতেই বলতেছে যে এন্টার ইওর মার্কস আমি মার্কটাকে এন্টার করে দিলাম শুরুতে 78 মার্ক পাইলে আসলে খুবই খারাপ লাগে কারণ হচ্ছে খুবই এ প্লাস এর কাছাকাছি যাও পাইলাম না তাহলে দেখো 78 দেওয়া সে আমাকে বললো যে তুমি পাস করছো ঠিক আছে তাহলে আমরা যদি এই কোডটাকে দেখি যে 78 কি 40 এর চেয়ে বড় তার মানে কি সে অবশ্যই আমাদের জন্য এইটুকু কাজ করে দিবে তার মানে কি আমি পাস করছি এটাকে সে আমাকে লিখে দেখাই দিল আমি যদি আমি কোডটাকে আবার রান করি এখন ধরো যে মার্ক দিলাম ধরো যে আমি 39 এটা আরো দুঃখজনক পার্ট দেখো 39 দিলে পাস করতেছি কেন ভাই greater than or equal 40 printf failed আচ্ছা আমরা একবার if 39 পাস ওকে কোথাও একটা ভুল হয়েছে আমাদের মার্কসে মার্কস যদি greater than or equal 40 হয় তাহলে সে আমাদেরকে পাস দিবে এলস হচ্ছে আমাদেরকে failed দেখাবে ওকে এখানে তো আমরা কোথাও ভুল দেখতেছি না else greater than or equal 40 I don't see any issue what's wrong in it 33 pass marks greater than 40.00 তোটার কারণ হচ্ছে আমি দেখি এখন 36 পাস এখানেও পাস দেখাচ্ছে তো এখানে কোথাও একটা ভুল আমরা করছি কোডে ভুল আছে অবশ্যই নাহলে তো হচ্ছে আমাদের এরকম হওয়ার কথা না ইফ মার্কস গ্রেটার দেন
40 greater than or equal 40. Okay, else print of fate. $40. Enter mark 41. Passed. Okay. 36. Passed. Okay, আমাদের কোডে কোথাও ভুল আছে, আমরা দেখি একটু এআই হেল্প নেই। অথর বি করে জাস্ট বললাম find the wrong in my code, দেখি আমাদের কি ভুল আছে। তো আমাদের কোডে কোথাও একটা ছোটখাটো ভুল আছে বা খুব বড় ভুল আছে যেটা আমরা দেখতে পারতেছি না। ওকে, ওরা বলতেছে যে আমাদের কোডের যে ভুলটা সেটা হচ্ছে যে আমাদের এখানে পার্সেন্টেজ এফ টা আমরা ইউজ করতে পারতেছি না, পার্সেন্টেজ ডি টাকে ইউজ করতে বলতেছে। কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে ইন্টিজার আকারে এটাকে ডিক্লেয়ার করছি, এই জায়গায় আমাদের সমস্যা হচ্ছে এটা আমরা খেয়াল করি নাই। তো আমাদের একটু বেশি সতর্ক হতে হবে। দেখো আমরা কিন্তু এখানে ইন্টিজার আকারে এটাকে ডিক্লেয়ার করছিলাম, বাট এখানে আমরা পার্সেন্টেজ এফ দিয়ে ফেলছিলাম টু স্টাডি করে, সেই জন্য আমাদের কিন্তু এখানে বড় সড়ো ধরা খাইতে হয়েছে। আমি এখন কোডটাকে রান করি, কোডটাকে রান করে যদি আমরা এখানে জাস্ট হচ্ছে 33 মেরে দেই, তাহলে দেখো কিন্তু ফেইল আসতেছে। ঠিক আছে, জাস্ট আমাদের কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে এই ধরনের ঘটনা ঘটে গেছিল। তো আমাদের কিন্তু এরকম ভুল হইতে পারে। এরকম ভুল যদি হয়ে যায় তার মানে হচ্ছে এরকম না যে তুমি আর সামনে আগাবা না বা কিছু না, তোমার কাজ হচ্ছে যে ভুলটাকে শুধরানো, যেটা আমরা গতকালকে বলছিলাম যে ডিবাগ করা। ঠিক আছে, এরকম ভুল হওয়া অস্বাভাবিক কিছু না। যেমন বিশেষ করে হচ্ছে শুরুতে দেখবে যে তোমার যেখানে শুরুতে এরকম বেশ কিছু জিনিস ঘটবে, যা হচ্ছে তোমার কোথাও দুইটা ইকুয়াল দেখাচ্ছে ছিল, তুমি ভুলে একটা ইকুয়াল দিয়ে ফেলছো, তখন কিন্তু ভুল হবে। এই ধরনের জিনিসগুলো থেকে অনেক সময় সমস্যা তৈরি হয়, অনেক সময় বিরক্তিকর একটা সমস্যা তৈরি হতে পারে। বাট এখান থেকে ঘাবড়ানোর কিছু নাই। কারণ হচ্ছে কোড কখনো ভুল করার তুমি ভুল করছো, বাট কোড রান হওয়ার ক্ষেত্রে ভুল করে নাই, তার মানে তোমার কোডে যে ভুলটা আছে ওটা কিন্তু শুধরানো সম্ভব। তো তোমাকে যেটা করতে হবে, কোডটাকে শুধরাই দিতে হবে। তো এরকম ভুল আমাদের হতেই পারে, এখান থেকে ঘাবড়ানোর কিছু নাই। যেমন দেখি আমাদের স্লাইডে চলে যাই, স্লাইডটা আমরা আবার দেখি। এখানে যেটা করতেছিলাম আমরা সেটা হচ্ছে কি, মার্কটাকে আমরা ইনপুট আকারে নিতেছিলাম, মার্কসটাকে ইনপুট আকারে নিয়ে দেখতেছিলাম যে 40-এর চেয়ে বড় বা সমান কিনা, বড় হইলে সে পাস, আর যদি ছোট হয় তাহলে হচ্ছে ফেল। এরপরে এটা হচ্ছে একটা চমৎকার প্রজেক্ট টাইপের বলতে পারো। ঠিক আছে, আমরা হচ্ছে যেটাতে জিপিএ ক্যালকুলেট করে ফেলতে পারবো। ধরো যে আমরা জানি যে আমাদের যদি মার্কসটা 80-র উপরে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এ প্লাস পাই, 70-এর উপর হইলে এ পাই, 60-র উপরে হইলে এ মাইনাস পাই। তারপর হচ্ছে যারা বিভিন্ন বিভিন্ন ধাপ আছে, ধাপে ধাপে হচ্ছে আমাদের গ্রেডটা আস্তে আস্তে কমে। তো এইখানে এই জিনিসটাকে আমরা গ্রেড ক্যালকুলেটর বানাই ফেলতে পারি। একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে কি দেখাচ্ছে আমরা একটু দেখি। যদি আমরা চিন্তা করতেছি যে তুমি যদি 80-র উপরে পাও, ইফ তুমি 80-র উপরে পাইছো, তুমি কি পাইছো, গ্রেড পাইছো এ প্লাস। আর তুমি যদি 70-এর উপর পাই থাকো, এখানে পাইছো তুমি হচ্ছে এ। এখানে একটা চমৎকার জিনিস খেয়াল করতে হবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ইফ এলস ইফ এলস লেডার। ঠিক আছে, লেডার। এখানে ঘটনাটা কি দাঁড়াইতেছে, ঘটনাটা দাঁড়াইতেছে এরকম যে তুমি যদি 80-র উপরে পাও, তুমি এ প্লাস পাইছো। ঠিক আছে, এখন দেখো তুমি কি মার্ক 70-এর উপর পাইছো, 70-এর উপরে পাইছো, তার মানে কি গ্রেড এটা হলে প্রিন্ট হয়ে চলে আসবে? হবে না। কারণ কি, ইফ এলস ইফ লেডারের কাজটা এরকম, সে যদি দেখে এই যে এই টোটাল জিনিসটা মিলে ইফ এলস ইফ এই এলস ইফ এই এলস ইফ এই এলস, এই সবগুলা মিলে একটা ল্যাডার তৈরি হয়েছে। ঠিক আছে, এখন এই ল্যাডারের মধ্যে যদি যে কোনো একটা কন্ডিশন ফুলফিল হয়ে যায়, তাহলে সে পরের গুলো আর চেক করবে না। অর্থাৎ ধরো যে তোমার এইটা তুমি ফুলফিল করে ফেলছো, যে তুমি 80 পেয়ে গেছো, তার মানে কি এই পরের ল্যাডারের যে পরের ধাপগুলো আছে এগুলোকে সে আর চোখেই দেখবে না, সে একদম লাস্ট লাইনে চলে আসবে। তারপর ধরো তুমি হচ্ছে 65 পাইছো। ঠিক আছে, তারপরে কি তুমি 80-এর চেয়ে বেশি পাইছো? উত্তর হচ্ছে না, তোমার এই কন্ডিশন বাদ। তুমি কি 70-এর চেয়ে বেশি পাইছো? উত্তর হচ্ছে না, তুমি কি তাহলে এই কন্ডিশনটাও বাদ। তুমি কি পাইছো কি 60-এর চেয়ে বেশি পাইছো, তার মানে কি তোমার এই কন্ডিশনটা সত্য, তার মানে কি তোমার এই কাজটুকু হবে, তোমার গ্রেড এ মাইনাস চলে আসবে ঠিকই। কিন্তু তারপরে যেহেতু এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে,
সে কিন্তু আর এই নিচের গুলার দিকেও তাকাবে না। মানে ইফ আর এলস ইফ এই যে ল্যাডারটা তৈরি হয়, এই ল্যাডারের মেইন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, যেখানে মাল্টিপল স্টেজে আমাদের বেশ কিছু কন্ডিশন থাকবে এবং এই কন্ডিশন গুলোর মধ্যে যদি একটা কন্ডিশন ফুলফিল হয়ে যায় বাই এনি চান্স বলতে যখন আর কি হবে, তখন কিন্তু তারপরের যে কন্ডিশন গুলো আছে সেগুলো আর চেক হবে না। অর্থাৎ একটা কন্ডিশন চেক, ধরো যে তোমার ফুলফিল হয়েছে, তোমার ওই ব্লকের যে কাজগুলো আছে সেই কাজগুলো হয়ে যাবে, কিন্তু পরের যে কাজগুলো সেগুলো আর হবে না। অর্থাৎ এই জিনিসটাকে আমরা হচ্ছে এখন যদি একটু ফোর করে বানানোর চেষ্টা করি, তাহলে আমরা যদি একটু দেখি, এখানে আমরা নাম্বারটা কষ্ট করে ইনপুট নিব না, সরি সরি সরি, জাস্ট মার্কটা আমরা অ্যাসাইন করে দিলাম, তো 55 পাইছি। তাহলে আমাদের শুরুতে লাগবে কি, যে ইফ লাগবে একটা, মানে ইফ এলস ইফ আর এলস, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো যখন ব্যবহার করো তোমার প্রথম কন্ডিশনটা সবার আগে ইফ দিয়েই হবে, ঠিক আছে। ইফ এলস ব্যবহার করো বা ইফ এলস ব্যবহার করো, তোমার প্রথম কন্ডিশনটা অবশ্যই ইফ এর মধ্যে হবে। ইফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 80, এটা হলে কি হবে, এটা হলে একটা চমৎকার ঘটনা ঘটবে, সেটা কি হয়ে যাবে, সে প্রিন্টএফ করে দিবে আমাদের জন্য a প্লাস। এখন আমি হচ্ছে একটা নতুন ল্যাডার বানাবো, ল্যাডারের মধ্যে আমরা লিখবো কি এলস ইফ, যে এই কন্ডিশনটা তুমি তখনই আইসো যখন তোমার এই ইফটা ফুলফিল হয় নাই। যদি ইফ ফুলফিল হয়ে যায় তুমি তাহলে এইখানে আইসো না। এই যে এই এলস ইফ দিয়ে আমরা সেটাই বুঝাই দিলাম। এলস ইফ, সরি, আমাদের এখানে ফালতু লিখতে হবে, আমাদের হচ্ছে মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 70 হলে তুমি কি করবা, 70 হলে তুমি বলবা যে তুমি প্রিন্টএফ এ। আমরা পরের ধাপগুলো আর লিখবো না, আমরা জাস্ট হচ্ছে এখন এলসে চলে যাব। আচ্ছা, আরেকটা ধাপ লিখি, এলস ইফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 40 হলে তুমি বলে দিও যে পাস। আর এলস এগুলার কোনো কিছু যদি না হয় তুমি আমাকে বলে দিও যে ফেল। ওকে, কোথাও কোথাও কোথাও, আচ্ছা মার্ক বানানো করছি আমরা। ওকে, তাহলে এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, তোমরা এখানে আরো ভালো এলসি দিয়ে আরো ধাপ ইউজ করতে পারো, যে তোমার 60 থেকে 70 এর মধ্যে এলে কি হবে। এখন এই জিনিস খেয়াল করো, আমাদের মার্কস হচ্ছে 55, ঠিক আছে। আমরা বের করতে চাই আমরা পাস করছি নাকি এ প্লাস পাইছি না এ পাইছি না ফেল করছি, ঠিক আছে। তাহলে এই যে তোমার যখন কোডটা রান হবে তখন কি হবে, যে তোমার মার্কস এর মধ্যে আছে হচ্ছে 55, তো এই সবার আগে এই ইফ এর মধ্যে আসবে, ইফ এর মধ্যে এসে চেক করবে মার্কস কি 80-এর চেয়ে বড় বা সমান। উত্তর হচ্ছে না, মার্কস তো 80-এর চেয়ে ছোট। তার মানে কি এই যে এই কন্ডিশনটা এটাকে ফলস হয়ে গেল। ফলস হওয়া মানে কি, সে এখানে আর আসবে না, সে চলে আসবে হচ্ছে পরেরটাতে সে দেখবে মার্কস কি 70-এর চেয়ে বড় বা সমান। উত্তর হচ্ছে না, তার মানে কি সে এখানেও যাবে না, সে চলে আসবে হচ্ছে এই এই পোর্শনটা কি স্কিপ করে চলে আসবে হচ্ছে এই কন্ডিশনের কাছে, সে দেখবে কি যে মার্কস কি 40-এর চেয়ে বড় বা সমান। উত্তর হচ্ছে হ্যাঁ, তাহলে তুমি এটাকে প্রিন্ট করে দাও। আর প্রিন্ট যেহেতু করে দিছো, তোমার বাকিগুলো আর চেক করার দরকার নাই, তুমি হচ্ছে ডাইরেক্ট লাস্টে চলে যাও। তার মানে আমরা যদি এখন এটাকে রান করি, দেখো আমাদেরকে বলছে যে তুমি পাস, ওকে, তুমি পাস করে ফেলছো। তারপর এখন যদি ধরো তুমি এটাকে জাস্ট একটু নাম্বারটা এখানে একটু চেঞ্জ করে দাও, এটাকে তুমি ধরো যে বানাই দিলা হচ্ছে 79 পাইছে একজন, সে চেক করতে গেল, সে বলতেছে তুমি পাইছো হচ্ছে এ পাইছো, তুমি একের জন্য এ প্লাস পাইতে পারো নাই। এখন ধরো যদি একটা জিনিস খেয়াল করো, 79 পাওয়াতে কি হয়েছে, সে 80-তে গেছে, চেক করছে যে না 80-এর বেশি বেশি বা সমান পাও নাই, তার মানে তোমার কি এখানে তুমি এ প্লাস এর মধ্যে আসতে পারো নাই। তুমি 70-এর উপর 70-এর চেয়ে বেশি আসো কিনা, হ্যাঁ পাইছো, তুমি এর মধ্যে আসো। এন্ড এ যেহেতু পাই গেছো, মানে বাকিগুলো আর চেক করার দরকার নাই, তুমি একদম শেষে চলে আসো। তার মানে হচ্ছে আমাদের এভাবে কিন্তু এই কোডটা কাজ করতেছে। তো আমরা কিন্তু এই ইফ, এলস ইফ এবং এলস এগুলোর ব্যবহার কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা বুঝে ফেললাম। এছাড়াও এই ধরনের কন্ডিশন দিয়ে অনেক সুন্দর সুন্দর কোড বানিয়ে ফেলা যায়। দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা নির্ণয় করা যায় এটা দিয়ে। পাশাপাশি তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটাও কিন্তু এই জিনিস দিয়ে নির্ণয় করা যায়। তোমরা এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে পেয়ে যাবা। সেগুলোর জন্য তোমাদের বই হেল্প নিতে পারো, সেখানে তোমরা এই ধরনের জিনিসপত্রগুলো খুব সহজেই পেয়ে যাবা। তো আমরা এই কোডটা আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা একটা সুন্দর ছোট্ট খাট্ট একটা প্রজেক্ট বানাই ফেলতে পারি, যেটা দিয়ে আমরা আমাদের জিপিএ ক্যালকুলেট করতে পারবো।
ওকে, এরপর আসে হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর গুলো কি? আমরা যে লজিক গেট পড়ি বা লজিক্যাল জিনিসপত্র পড়ি, লজিক্যাল অ্যালজেব্রা বা বুলিয়ান অ্যালজেব্রা পড়ি, কাইন্ড অফ ওইরকমই। এন্ড ওইটা ওইটার মতোই, বাট ওইটা না আসলে। এটা তোমরা যে অ্যালজেব্রা পড়ো ওইটা না আসলে। তো আচ্ছা, এখানে সিম্বল টাইপে হচ্ছে এটা বাইনারি লেখা আছে। এটা হবে হচ্ছে লজিক্যাল এন্ড। এটা একটু প্লাস, এটাকে আমি ঠিক করেছি। ও সরি সরি, এটা বাইনারি টাইপের। হ্যাঁ, এটাও পরেরটা ভুল আছে। পরেরটাও বাইনারি। বাইনারি মানে হচ্ছে দুইটা অপারেন্ড নিয়ে কাজ করবে, ঠিক আছে? ওকে, একটা বিষয় খেয়াল করো, আমরা ইফ এর মধ্যে এতক্ষণ একটা কন্ডিশন দিয়ে কাজ করতেছিলাম, যে আমরা ইফ লিখছি, ইফ এর মধ্যে একটা কন্ডিশন আছে, ওই কন্ডিশন যদি সত্য হয় তাহলে তুমি একটা কাজ আমাকে করে দিবা, ঠিক আছে? অর্থাৎ আমাদের ইফ আছে, ইফ এর মধ্যে একটা কন্ডিশন আছে, ওই কন্ডিশনটা যদি সত্য হয়ে যায় তুমি একটা কাজ আমাকে করে দিবা, এরকম। এখন ধরো যে আমি এই কেসটা আর ইউজ করতে চাই না, আমি করতে চাই কি, যে আমার ইফ আছে, ইফ এর মধ্যে আমি একাধিক কন্ডিশন দিতে চাই, যে আমার দুইটা কন্ডিশন ফুলফিল করলে তুমি একটা কাজ করবে। ধরো যে তুমি একটা সার্কুলার দিছো যে তোমার একটা এমপ্লয়ি লাগবে, ঠিক আছে? কিন্তু এখন এমপ্লয়িটা হবে এরকম যার বয়স 18-র চেয়ে বেশি হয়েছে। আর আর আবার যদি তোমার যার বয়স 18-র চেয়ে বেশি কিন্তু আবার 60-এর চেয়ে কম, অর্থাৎ 60 বছরের বেশি হলে সে অ্যাপ্লাই করতে পারবে না, এরকম যদি হয় তাহলে এরকম একটা সার্কুলার তুমি দিচ্ছ, তার মানে কি তোমার দুইটা কন্ডিশন চেক করতে হবে। অর্থাৎ এখন যে কেউ অ্যাপ্লাই করতে চাইলে তার বয়স 18-র চেয়ে বেশিও হইতে হবে, আবার 60-এর চেয়ে কমও হইতে হবে। সেক্ষেত্রে তোমাকে দুইটা কন্ডিশন দিতে হবে এবং দুইটা কন্ডিশনই ফুলফিল করতে হবে তোমাকে অ্যাপ্লাই করার জন্য। যদি এরকম হয় যে তোমার দুইটা কন্ডিশনই ফুলফিল করা যাচ্ছে, তখন তোমাকে অবশ্যই এন্ড অপারেটর ইউজ করতে হবে, এবং এটার সিম্বলটা হচ্ছে দুইটা সরি এম্পারসেন্ট পাশাপাশি, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল এন্ড অপারেটর, ঠিক আছে? অর্থাৎ দুইটি কন্ডিশন ট্রু হলে ট্রু, অর্থাৎ দুইটা কন্ডিশনই যদি ফুলফিল করে তখনই শুধুমাত্র সেই কন্ডিশনটাকে আমরা ট্রু বলতে পারবো, ঠিক আছে? আবার অর জিনিসটা কি? অর জিনিসটা হচ্ছে একটা বাইনারি অপারেটর, এবং এটাকে তুমি যদি চিন্তা করো তাহলে কিভাবে চিন্তা করতে পারো, ধরো যে তোমার এখানে তোমার দুইটা অপারেটর, সরি দুইটা কন্ডিশন আছে, ঠিক আছে? এন্ড কন্ডিশনের মাঝখানে তুমি হচ্ছে অর দিয়ে দিছো, এখানে ধরো যে মনে মনে এন্ড দিয়ে দিছো, ঠিক আছে? এখানে অর দিয়ে দিছো। ধরো যে তোমার এখন সার্কুলারের মধ্যে তোমার কন্ডিশনটা এরকম, ধরো যে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট হয় এইচএসসি পাস করতে হবে অথবা তাকে ডিপ্লোমা পাস করতে হবে, ঠিক আছে? তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে এইচএসসি পাস করতে হবে অথবা ডিপ্লোমা পাস করতে হবে। যদি দুইটার মধ্যে একটা করতে পারে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে, এরকম। তার মানে কি, সে যদি এইচএসসি পাস হয় তাও অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা পাস হয় তাও অ্যাপ্লাই করতে পারবে। তার মানে কি, দুইটার মধ্যে যে কোনো একটা ফুলফিল করলে আমাদের কন্ডিশনটা ট্রু হয়ে যাওয়া উচিত। সেটা এখানে বলা হচ্ছে যে অরের কাজটা হচ্ছে এরকম, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই হচ্ছে আমাদের এই লজিক্যাল অরটা ট্রু হয়ে যাবে, মানে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, এরকম, ঠিক আছে? লজিক্যাল নট জিনিসটা কি? নট মানে হচ্ছে যে নট করে দিচ্ছে, ঠিক আছে? ট্রু কে ফলস করে দিবে, ফলস কে ট্রু করে দিবে, এটাই হচ্ছে আমাদের মেইন ঘটনা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা এটাকে আমরা হচ্ছে একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যেই এক্সাম্পল গুলো দিলাম সেগুলোতে যদি একটু ট্রাই করি, দেখেন এখানে ছোট্ট একটা এক্সাম্পল আছে, যে ধরো যে তোমার একজন প্রার্থী আছে, প্রার্থীর বয়স হচ্ছে 25, ঠিক আছে? তার মানে আমাদের যে সার্কুলার ছিল, সার্কুলার অনুযায়ী হচ্ছে যে যদি কারো বয়স 18-র চেয়ে বেশি হয় এবং বয়স 60-এর চেয়ে কম হয় তাহলেই শুধুমাত্র সে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তার বয়স 18-র চেয়ে বেশিও হইতে হবে এবং 60-এর চেয়ে কমও হইতে হবে। তারপরে দুইটা শর্তই যদি ফুলফিল করে তখনই শুধুমাত্র সে এলিজিবল হবে চাকরিটা করার জন্য। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে দেখো, এখানে যখন আসবে তখন কি চেক করবে, তখন চেক করবে যে এইটা 18-র চেয়ে বড় কিনা। এজ কি 18-র চেয়ে বড়? উত্তর হচ্ছে হ্যাঁ বড়। আর এজ কি 60-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট, কারণ 25। দুইটাই ট্রু, দুইটা যেহেতু ট্রু হয়েছে তার মানে সে আমাকে বলবে যে সে এলিজিবল, ঠিক আছে? অর্থাৎ দুইটা কন্ডিশন ট্রু হওয়ার ফলে তখন কিন্তু এই টোটাল কন্ডিশনটা ট্রু হবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ড অপারেটরের কাজ, অর্থাৎ দুইটা কন্ডিশনে যদি ট্রু হয় তখনই শুধুমাত্র সে আমাদেরকে ট্রু হিসেবে একটা কন্ডিশন ফুলফিল করবে। পরবর্তীতে আছে হচ্ছে আমাদের অরের এক্সাম্পল। অর আমরা বলতেছিলাম যে দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হইলেই ট্রু হয়ে যাবে। তার মানে আমার ধরো যে এখন একটা এক্সাম সিস্টেমের সফটওয়্যার তুমি বানাবা, ধরো যে তোমার কিছু স্টুডেন্ট আছে, এখন স্টুডেন্টদের পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি কেউ মিড সেমিস্টারে বা ধরো যে টিউটোরিয়াল পরীক্ষাতে 40-এর উপরে পায় এবং যদি তার অ্যাটেন্ডেন্স 75% উপরে থাকে তাহলে সে শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে, অথবা সে পরীক্ষা দিতে পারবে না। সরি সরি, দুইটাই হবে না, এখানে আমি একটু ভুল বললাম। যে যদি কারো মার্কস এরকম থাকে যে সে 40-এর চেয়ে বেশি মার্কস পাইছে
অথবা তার অ্যাটেন্ডেন্স আছে হচ্ছে 75% এর উপরে, দুইটার মধ্যে একটা হইলেই সে পরীক্ষা দিতে পারবে। এরকম একটা কন্ডিশন বিল্ড করার জন্য তোমাকে অর ইউজ করতে হবে, লজিক্যাল অর ইউজ করতে হবে। এখানে তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে একটু যদি খেয়াল করো, যে মার্কস যদি 40-এর চেয়ে বড় হয় অথবা অ্যাটেন্ডেন্সের যদি যদি 75 এর চেয়ে বেশি হয়, তাহলে সে পরীক্ষায় বসতে পারবে অথবা সে পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ যে কোনো একটাই যদি সে ফুলফিল করে ফেলে, সে পরীক্ষায় খুব সহজে বসতে পারবে। এবং অরের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে, পরের ক্ষেত্রে যদি হচ্ছে প্রথম লজিকটা অর্থাৎ প্রথম যে কন্ডিশনটা সেটা যদি ট্রু হয়ে যায়, সে আর এই কন্ডিশনটাকে চেকই করে না, ঠিক আছে? আবার এন্ড এর ক্ষেত্রে যদি ধরো যে এই যে প্রথম যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, তাহলে কিন্তু সে আর এটাকে চেক করে না। এই হচ্ছে ঘটনা। তো এগুলো কিন্তু ভাইবার জন্য বা ছোট ছোট এমসিকিউ এর জন্য চলে আসতে পারে। তার মানে হচ্ছে কি, এখানে অরের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যদি দুইটার মধ্যে যে কোনো একটা সে ফুলফিল করে, তখনই আমাদের এই ইফটা কিন্তু ট্রু হয়ে যাবে, এবং ট্রু হয়ে গেলে সেই মাঝখানে যা কিছু আছে সেই কাজটা আমাদের জন্য করে দিবে। ওকে, এরপর হচ্ছে নট এর এক্সাম্পল। আচ্ছা, নট এর এক্সাম্পল এইটা আসলে একটু পিকুলিয়ার লাগতে পারে। ধরো যে আমাদের এইটাকে আমরা একটু করে নিয়ে যাই। ধরো যে আমাদের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা হচ্ছে আমাদেরকে অ্যাক্সেস করার জন্য একটা এজ লিমিট দেওয়া আছে, ঠিক আছে? ধরো যে তুমি একটা ওয়েবসাইট বানাইছো, ওয়েবসাইট বানানোর পর সেটা তুমি একটা এজ লিমিট অ্যাড করে দিচ্ছ, যে যদি কেউ ওয়েবসাইটে লগ ইন করতে চায়, তার বয়স অবশ্যই 18 প্লাস হইতে হবে। তার মানে তোমার হচ্ছে ইন্ট এজ দিয়ে তুমি হচ্ছে একটা ভেরিয়েবল বানাইলা, এবং তার এজ দিয়ে দিলা হচ্ছে 70, ঠিক আছে? এখন তুমি যদি চিন্তা করো, তুমি হচ্ছে যে একটা কন্ডিশন লিখতে পারো যে ইফ এজ লেস দ্যান 17, সরি 18, তাহলে তুমি আমাকে প্রিন্ট করে দিও প্রিন্টএফ ওয়েলকাম। এখন তো একটু দেখো তো আমি এখানে কি কন্ডিশন দিছি। কন্ডিশন দিছি যে এজ যদি 18 এর চেয়ে কম হয় তাহলে ওয়েলকাম। কিন্তু আমার করার কথা ছিল কি, করার কথা ছিল যে এজ যদি 18 এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে সেই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবে। তার মানে কি করতে হবে, এটাকে আমার একটু ভুল আছে অবশ্যই, এটাকে আমি কারেক্ট করতে পারি কিভাবে, এই মাঝখানে এই সিম্বলটা চেঞ্জ করে দিতে পারি, অথবা পুরো কন্ডিশনটাকে জাস্ট ফলসটাকে ট্রু বানিয়ে দিতে পারি, আর ট্রুটাকে ফলস বানিয়ে দিতে পারি। জাস্ট হচ্ছে এখানে আমি একটা নট লাগাই দিলাম। কিভাবে কাজ করবে এখন একটা জিনিস খেয়াল করো, যে এজ যদি 18 এর চেয়ে কম হয়, ঠিক আছে, এইটা যদি কোনো কারণে ট্রু হয়ে যায়, তুমি তাহলে যদি এটা আবার উল্টাই দিবা, উল্টাই দেওয়ার পরে যদি ট্রু হয়, তাহলে তুমি এই কন্ডিশনটা নিয়ে কাজ করো। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে 18 এর চেয়ে কম হইলে তুমি ঢুকতে পারবে না। ঘটনাটা তাই দাঁড়াচ্ছে না, যে 18 এর চেয়ে কম হইলে তুমি এটাকে নট করবে, যখন 18 এর চেয়ে কম এটা যদি ট্রু হয়, তাহলে এটাকে নট করলে কি ফলস হয়ে যাবে। তার মানে 18 এর চেয়ে কম হইলে তুমি ঢুকতে পারবে না, 18 এর চেয়ে বেশি হলে তুমি ঢুকতে পারবে। তাহলে এখন দেখো 17 এর জন্য কি ঢুকতে দিবে? আচ্ছা, এখানে আমরা এলস লাগিয়ে যাই, একটা এলস প্রিন্টএফ লিভ। 17 বছরের জন্য দেখো আমাদের বলতেছে লিভ, ঠিক আছে, সে কিন্তু আমাকে ঢুকতে দেয় নাই। আর যদি আমি বলি বয়সটাকে এখন 21 বানাই দেই, 21 বানাই দিলে কিন্তু সে আমাকে বলবে ওয়েলকাম। দেখো এখন কিন্তু বলতেছে ওয়েলকাম। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, যে বয়স 18 এর চেয়ে কম হইলে যে আউটপুটটা আসবে ওটাকে তুমি নট করবা, নট করার পরে তুমি দেখবে আসলে কন্ডিশনটা ট্রু না ফলস, ঠিক আছে? জাস্ট এটাকে আমরা জাস্ট একটা নটের উদাহরণ দেওয়ার এরকম বুঝতে পারলাম। যাই হোক, সেটা একটু জটিল লাগতে পারে, আস্তে আস্তে তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করো, তাহলে এটা তুমি সহজেই বুঝতে পেতে পারবা। ওকে, আমরা আমাদের স্লাইডে চলে যাই। ওকে, এরপর হচ্ছে লিপ ইয়ার ফাইন্ডার। এটা হচ্ছে আমাদের আজকে খুবই ইম্পর্টেন্ট এন্ড মজার একটা বলতে পারো যে মজার একটা প্রবলেম। আমরা হচ্ছে স্লাইডের প্রায় শেষের দিকে চলে আসছি। তার আগে আমরা লিপ ইয়ার নিয়ে হালকা একটু আলোচনা করি, যে লিপ ইয়ার জিনিসগুলো কিরকম। আমরা জানি যে আমাদের পৃথিবী হচ্ছে 365 দিন 4 ঘন্টার মতো হচ্ছে সময় লাগে একটা বছর পূর্ণ করতে। ওই 4 ঘন্টা যখন আস্তে আস্তে 4 ঘন্টা না 6 ঘন্টার মতো আর কি, ভুল বললাম নয়, 6 ঘন্টা, হ্যাঁ 365 দিন 6 ঘন্টার মতো লাগে। তো এই 6 ঘন্টা করে যখন আস্তে আস্তে বেশি থাকে, এই 4 বছর মিলায় কিন্তু এটা একদিন হয়ে যায়। ওই একদিন আবার হচ্ছে ফেব্রুয়ারি মাসে গিয়ে যোগ হয়ে একটা লিপ ইয়ার তৈরি হয়। তো ওই লিপ ইয়ারে কি হয়, ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, যেটা আমাদের কথা না। আমরা জানি যে লিপ ইয়ারটা আমরা কিভাবে বের করতে পারি। লিপ ইয়ার বের করার উপায় হচ্ছে যে, কোন একটা বছর যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে কিন্তু আমরা তাকে লিপ ইয়ার বলতে পারি, লিপ ইয়ার বলতে পারি।
তার মানে কি ইয়ারটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করার যদি ভাগশেষটা 0 চলে আসে তাহলে আমরা লিপ ইয়ার বলতে পারি। কিন্তু এখানে একটা ইস্যু আছে। ইয়ারের লাস্টের 2টা ডিজিট ধরো যে 1900, হ্যাঁ? লাস্টের 2টা ডিজিট যদি 0 হয় অর্থাৎ ইয়ারটা যদি ডিভিজিবল বাই 100 হয়, ইয়ার ডিভাইডেড বাই 100 এটাও যদি 0 হয়ে যায় তাহলে 4 দিয়ে ভাগ করাটা চলবে না। যখন ভাগ করতে হবে কাকে কত দিয়ে? তখন ভাগ করতে হবে হচ্ছে 400 দিয়ে। ইয়ার ডিভাইডেড বাই 400 করতে হবে। তার মানে আমাদের যদি ইয়ারটা এরকম হয় অর্থাৎ লাস্টের 2টা ডিজিট হচ্ছে 0 অর্থাৎ 100 দিয়ে ভাগ করা সম্ভব তখন কিন্তু তাকে 400 দিয়ে ভাগ করতে হবে। আর যদি ইয়ারটা নরমাল হয় অর্থাৎ লাস্টের 2টা ডিজিট হচ্ছে 0 নাই তখন তাকে 4 দিয়ে ভাগ করলে যথেষ্ট। তার মানে এখন আমরা দেখি যে আমাদের একটা লিপ ইয়ার যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে সেইটার একটা প্রোগ্রাম আমরা বানাই ফেলতে পারি কিভাবে? আমরা আমাদের সরাসরি আমাদের ভিজুয়াল স্টুডিওতে চলে যাই। আমরা এখানে আমাদের একটা লিপ ইয়ার ক্যালকুলেটর বানাবো। তো সবার আগে আমাদের জন্য হচ্ছে আমাদের একটা ইন্টিজার লাগবে। কারণ ইন্টিজারই লাগবে কারণ আমাদের বয়স মানে বছরটা তো আর ভগ্নাংশ হইতে পারে না। তো আমরা একটা ইন্টিজার নিয়ে নিলাম, ইন্টিজার ইয়ার। ইয়ার একটা কিছু আপাতত হচ্ছে আমরা এখানে 2002 দিয়ে রাখলাম। ইফ এখানে আমরা হচ্ছে বেশ কিছু কন্ডিশন দিব। ঠিক আছে? আমাদের দেখলাম যে দুইটা কিছু দিতে পারে কি লাস্টের 2টা ডিজিট যদি 0 হয় তাহলে একটা কন্ডিশন আর লাস্টের 2টা ডিজিট যদি 0 না হয় তাহলে একটা কন্ডিশন। তার মানে আমাদের 2টা কন্ডিশন অবশ্যই লাগবে। তাহলে আমরা যদি একটা জিনিস চিন্তা করি একটা নাম্বার যদি 100 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ যায় অর্থাৎ ইয়ার যদি ডিভিজিবল হয় উইথ 4 মানে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে and at the same time এটা যদি 4 দিয়ে 100 দিয়ে ভাগ না যায় ইয়ার ডিভিজিবল বাই 100 not equal to 0 এটা একটা কন্ডিশন। অর্থাৎ 4 দিয়ে ভাগ যাবে এবং 100 দিয়ে ভাগ যাবে না তখন লিপ ইয়ার হবে। ঠিক আছে? তার মানে এইটা একটা কন্ডিশন এবং এই কন্ডিশনটা তাহলে আমরা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি। এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। ওকে, ব্র্যাকেটের মধ্যে আনার পরে আমরা এখানে একটা অর লাগাইলাম। অর লাগানোর পরে আমরা বলতেছি যে এটা তো হয়েছে ঠিক আছে, এটা ছাড়াও যদি আরেকটা কন্ডিশন হয় সেটা কি যে ইয়ার যদি আবার 400 দিয়ে ভাগ যায়, ইয়ার যদি 400 দিয়ে ভাগ যায় তাহলেও লিপ ইয়ার হবে। 400 দিয়ে ভাগ গেলেও তুমি বলবা লিপ ইয়ার, বলবা কি প্রিন্টে লিপ ইয়ার, এলস করে দিবা কি এলস করে দিবা আমাকে প্রিন্টএফ করবা নট এ লিপ ইয়ার। ওকে, তার মানে আচ্ছা আমরা এখানে সেমিকোলন দিয়ে নিব সেমিকোলন এক্সপেক্টেড। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে যে যদি 4 দিয়ে ভাগ যায় এবং 100 দিয়ে ভাগ না যায় তাহলে সে লিপ ইয়ার হবে। আর এইটা যদি ফুলফিল না হয় আবার যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে লিপ ইয়ার হবে। তাহলে আমরা দেখছি মানে আসলেই কাজ করে কিনা। 2002 লিপ ইয়ার হওয়ার কি কথা? 2002 লিপ ইয়ার হওয়ার কথা। আমরা দেখি 2002 নট এ লিপ ইয়ার, বাট 2004 বানাই দেই যদি আমরা 2004 যদি আমরা বানাই দেই তাহলে বলবে এটা কিন্তু লিপ ইয়ার। আবার ধরো যে আমরা যদি এখানে জাস্ট শুধু 2000 বানাই দেই, 2000 বানাই দিলেও লিপ ইয়ার। কিন্তু যদি আমরা এখানে 1900 বানাই দেই, 1900 বানাই দিলাম নট এ লিপ ইয়ার। তার মানে হচ্ছে আমরা আমাদের লিপ ইয়ারের যে ক্যালকুলেটরটা এটা কিন্তু সাকসেসফুলি বিল্ড করে ফেলতে পারছি। তার মানে এই কোডটা দিয়ে জাস্ট এই ছোট্ট একটা কোড দিয়ে তুমি কিন্তু খুব সহজেই বলে ফেলতে পারো যে কোন একটা লিপ ইয়ার হবে কি হবে না। এখানে তুমি জাস্ট আরেকটু স্ক্যানএফ নিয়ে আসতে পারো, হচ্ছে স্ক্যানএফ নিয়ে এসে তুমি মানে নিজের মতো ইনপুট দিয়ে চেক করতে পারো যে আসলে লিপ ইয়ার কিনা, এই ধরনের কাজ তুমি করতে পারো। এখানে 1926 বানাই দিলাম, 1923 বানাই দিলাম দিয়ে জাস্ট হচ্ছে এখানে আমি তুমি রান করে দেখো তাহলেও কিন্তু বলবে যে নট এ লিপ ইয়ার। তার মানে তুমি কিন্তু খুব সহজে এইভাবে একটা লিপ ইয়ার বানানোর লিপ ইয়ার খুঁজে বের করার ক্যালকুলেটর বানাই ফেলতে পারো। তার মানে এটাও কিন্তু আমরা দেখতে পারলাম। এবং এখানে তোমার এই কন্ডিশনটা একটু বিদঘুটে লাগতে পারে শুরুতে তুমি যদি জাস্ট একটু মনোযোগ দিয়ে চিন্তা করো যে 4 দিয়ে ভাগ যাবে কিন্তু 100 দিয়ে ভাগ যেতে পারবে না, লিপ ইয়ার হবে। আর এটা যদি ফুলফিল না হয় তাহলে যদি 400 দিয়ে ভাগ চলে যায় কোনো কারণে তাহলে লিপ ইয়ার হবে। তাহলে মানে এই দুইটা কন্ডিশন তোমার হচ্ছে কাজে লাগায় তুমি হচ্ছে তোমার লিপ ইয়ারটা খুব সহজে বের করে ফেলতে পারো।
আশা করি তোমার এই কোডটা বুঝতে অসুবিধা হবে না। হবে না বলতে তুমি যদি 2-3 বার একটু মনোযোগ দিয়ে চিন্তা করো তাহলে আর অসুবিধা হবে না। তো এটা ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম আজকে, এবং পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম বলতে পারো। তাহলে একটু যদি খেয়াল করো, এখানে আমরা সেম কোডটা তোমাদের এখানে লেখা আছে, তোমরা এখান থেকেও দেখতে পারো চাইলে। আমরা যদি আবার সামনের দিকে যাই, আমাদের লাস্ট স্লাইড আজকে নেস্টেড ইফ। ঠিক আছে, আমরা তো এতক্ষণ দেখলাম যে আমরা মাল্টিপল কন্ডিশন দিয়ে হচ্ছে যে কাজ করতে পারি, পাশাপাশি যে আমরা এই যে এন্ড এর কাজগুলো বিশেষ করে আমরা কিন্তু নেস্টেড ইফ দিয়ে করতে পারি। নেস্টেড ইফ কি, নেস্ট মানে কি জানি বাসা, পাখির বাসা। তো ইফ এর মধ্যে যদি আরেকটা ইফ থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নেস্টেড ইফ। তো নেস্টেড ইফ এর কাজটা একটু ধাপে ধাপে হয়। ঠিক আছে, ধরো যে তোমার ওই সেম একটা সার্কুলার আছে, সরি সেম একটা সার্কুলার আছে। সার্কুলার দিয়ে তুমি হচ্ছে সার্কুলারের তোমার রুলস হচ্ছে যে যদি কারো বয়স 18-র চেয়ে বেশি হয় এবং 60-এর চেয়ে কম হয় তাহলে সে এলিজিবল হবে অ্যাপ্লাই করার জন্য। দেখো তার বয়স হচ্ছে 14। এখন আচ্ছা, ধরো যে এখানে 14 আছে কিনা সেটা বিষয় না, তাহলে ধরো যে একটা মানুষ আছে, সেই মানুষটা বয়স যদি 18-র চেয়ে বেশি হয় এবং 60-এর চেয়ে কম হয়, সে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে যদি আমি তার বয়সটা চেক করতে যাই, তার বয়সটা এজের মধ্যে আছে, বলতেছি কি যে তার বয়স যদি 18-র চেয়ে বেশি হয় তাহলে কি হবে, এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। কন্ডিশনটা ট্রু হলে কি, দেখো এই যে এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেট দুটার মাঝখানে যা কিছু আছে সেগুলো ফুলফিল হবে। কিন্তু এই ব্র্যাকেটটার মধ্যে চলে আসার পরে সে কি দেখলো যে আরেকটা কন্ডিশন আছে, যে কি, যে এইজ কি আবার 60-এর চেয়ে কম বা সমান কিনা। যদি 60-এর চেয়ে কম বা সমান হয় এবং 18-র চেয়ে বেশি বা সমান হয়, তাহলে এই দুইটা কন্ডিশনে যদি ফুলফিল হয় তখনই শুধুমাত্র সে এলিজিবল হবে। অর্থাৎ এই কন্ডিশনটা ফুলফিল করার পরেও ভেতরে ভেতরে এসে কিন্তু সে এই কন্ডিশনটা আবার চেক করতেছে। অর্থাৎ দুইটা কন্ডিশনে আলটিমেটলি চেক হচ্ছে। এই দুইটা কন্ডিশনকে তুমি এন্ড এর মধ্যে দিয়ে একটু আগে দেখছিলা, কিন্তু এখানে আমরা জাস্ট হচ্ছে কি একটা ইফের ভিতরে আর একটা ইফকে বসাই দিয়েছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে নেসেসারি ইফ। নেসেসারি ইফ শুধুমাত্র যে এখানেই কাজে লাগে এরকম না, এছাড়া আরো বেশি আরো আরো বৃহৎ বৃহৎ কাজে ব্যবহার করা যেতে পারে। সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবা, ধীরে ধীরে প্র্যাকটিস করলে সেগুলো আরো আয়ত্তে চলে আসবে। তো এই হচ্ছে তোমার আজকের ক্লাস এই পর্যন্ত বলতে পারো। এছাড়াও তুমি দেখো যে আমরা বলছি যে এই কাজটা তুমি লজিক্যাল অপারেটর দিয়ে করতে পারো কিনা সেটা খুঁজে দেখবা। আমরা এই অ্যানসার যদিও বলে দিচ্ছি যে তুমি এই কাজটা অলরেডি এন্ড দিয়ে করে আসছো, তো লজিক্যাল অপারেটর এন্ড ইউজ করে তুমি কিন্তু তুমি এই দুইটা জিনিসকে একটা লাইনে নিয়ে এসে করতে পারো। সো এই কাজটাও তুমি ট্রাই করে দেখবা। এন্ড তোমাদের যাদের তোমরা যেহেতু অনলাইন ক্লাস করবে, তোমাদের কাছে অ্যাটলিস্ট ফোন আছে, তো ফোনে এগুলো ট্রাই করে দেখবা, দেখবা যে মজা লাগতেছে। ঠিক আছে, আস্তে আস্তে মজা লাগবে। আর মজা না লাগলেও যে খুব একটা অসুবিধা তা না, কারণ এখানে সব জিনিসপত্রই সহজ। তোমার যদি 2-3 বার প্র্যাকটিস করো তোমার এমনিতেই মনে থাকবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আহ আমরা আজকে সি প্রোগ্রামের খুব ইম্পর্টেন্ট বেশ কিছু জিনিস অলরেডি কাজ করে ফেলছি। বিশেষ করে ডাটা টাইপ পড়ছি আমরা, ভ্যারিয়েবল পড়ছি, ফরম্যাট স্পেসিফায়ার পড়ছি, কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে ইনপুট নিতে হয়, এবং আমরা আরো সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিসটা পড়ছি সেটা হচ্ছে কি আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট অথবা ইফ স্টেটমেন্ট, ইফ এলস, ইফ এলস কিভাবে ব্যবহার করতে হয়, লজিক্যাল অপারেটর, নরমাল অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, এই সবগুলো জিনিস কিন্তু একটা ভিডিওতে আমরা টাচ করছি। টাচ করতেছে এই জন্য বলতেছি যে আমরা কিন্তু এখান থেকে অনেক বেশি প্র্যাকটিস করছি এরকম না, বাট মোটামুটি আমাদের যতটুকু জানা থাকবে আমরা যে কোনো কিছু বুঝে উঠতে পারবো সেইটুকু কিন্তু পড়া হয়েছে। এখন তুমি যখন শুরুতে কোড করতে যাবা, দেখবা যে তোমার কাছে বোরিং লাগতেছে, তুমি হয়তো বুঝতেছো না, কিন্তু তুমি যদি এই ভিডিওতে যা যা আছে সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, দুই একবার দেখো, দেখার পর আস্তে আস্তে কোড করতে যাও এবং কোড গুলোকে ভিডিওর সাথে রিলেট করার ট্রাই করো, তখন তুমি দেখবে যে তুমি আস্তে আস্তে বুঝতেছো। তখন তোমার হচ্ছে এই জিনিসগুলো সহজ লাগবে। এছাড়াও তুমি তোমার বইটা পড়ো, বইয়ের মধ্যে কি কি এক্সাম্পল দেওয়া আছে সেগুলো দেখো, আস্তে আস্তে দেখবা তোমার এই কোডিং জিনিসটার প্রতি ভীতি থাকলে সেই জিনিসটা কেটে যাচ্ছে। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আশা করা যায় আমরা সামনের দিনে হচ্ছে আমরা আমাদের সি প্রোগ্রামিং এর আরো বেশ ইম্পর্টেন্ট বেশ কিছু জিনিস, যেমন হচ্ছে আমাদের লুপ জিনিসগুলো পড়বো, অ্যারে পড়বো, স্ট্রিং পড়বো, এবং আমাদের চ্যাপ্টার 5 এর উপর আমাদের মোটামুটি একটা আয়ত্ত খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।